আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। সবাইকে আমাদের নবম-দশম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের রসায়নের একটা নতুন ক্লাসে অনেক, অনেক স্বাগতম। আমরা আমাদের এই ক্লাসে একটা মজাদার, গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য প্যারাদায়ক অধ্যায় পড়াশোনা করব এবং সেই অধ্যায়টা হচ্ছে আমাদের ১০ নাম্বার চ্যাপ্টার খনিজ সম্পদ, খনিজ সম্পদ, খনিজ সম্পদ, ধাতু, অধাতু। খনিজ সম্পদ নিয়ে আমাদের আসলে ২ টা অধ্যায় আছে। একটা এই শুরুটা হচ্ছে এই যে এটা এবং আরেকটা হচ্ছে জীবাশ্ম। সো জীবাশ্ম অধ্যায়টা কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট এবং ডান। জীবাশ্ম অধ্যায়টাও অনেকের অপছন্দের একটা জায়গা। আ তবে জীবাশ্মটা অনেকেই পড়ে মনে রাখতে পারে, বুঝতে পারে বা অল এন এভারেজ সে পুরোটা কোপ আপ করে ফেলতে পারে। যে একবার অর্গানিক এর মজা পেয়ে গেছে তাকে আর আলাদা রকমভাবে মজা দেখানোর কিছু নাই। বাট এই যে একটা অধ্যায় খনিজ সম্পদ, ধাতু, অধাতু এই চ্যাপ্টারটার ভিতরে অনেকেই অনেক বেশি প্যারা খায়। কারণ অনেকেই মনে করে যে এখানে আসলে বোঝার জিনিস কম, মনে রাখতে হবে বোধহয় বেশি। বোঝার কম, মুখস্থ বেশি এমন একটা তাদের চিন্তা থাকে। হ্যাঁ? মুখস্থ বেশি এমন একটা কনসেপ্ট থাকে। কিরকম টাইপের কোয়েশ্চেন আসবে, বই পড়ে সম্পূর্ণ কমন পাওয়া যায় না এমন টাইপের জিনিসপাতি চলে আসে। বাট টু বি অনেস্ট এটা আসলে এমন না। হ্যাঁ, এখানে আসলে এটা সত্য কথা যে এটা বিস্তর, বিস্তর মানে এটার আসলে কোনো শেষ নাই এবং এটা রিয়ালিস্টিক। এখানে একটা মজাদার জিনিস আছে সেটা হচ্ছে এটা রিয়ালিস্টিক। হ্যাঁ, এটা রিয়ালিস্টিক এই যে তুমি যে ধাতু, অধাতু যেগুলা হচ্ছে ধরো তোমার আশেপাশে ব্যবহার্য বিভিন্ন ধাতু আছে, এটা কোথা থেকে আসলে নিয়ে আসা হইছে? কোন উপায়ের মাধ্যমে নিয়ে আসা হইছে? এবং এটা কি এখনো নিয়ে আসা হচ্ছে না? টু বি অনেস্ট হচ্ছে। এটা এখনো নিয়ে আসা হচ্ছে। কত সার কারখানা থেকে শুরু করে কত মাইনিং কোম্পানি আছে না? যারা হচ্ছে এমুক জিনিস নিষ্কাশন করে, রিসাইকেল করে এরকম কাজ-টাজ। সো এই রিলেটেড যাবতীয় পড়াশোনা আসলে আমাদের এই চ্যাপ্টারটার ভিতরে আছে। তো আমি তোমাকে আসলে যে বেসিক কাজটা করতে পারবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের টপ টু বটম এক্সাক্ট ভেতরে কতগুলা কোষ, ওই কোষের ভিতরে কতগুলা নিউক্লিয়াস কিরকম ভাবে আছে না আছে ইনশাআল্লাহ সবগুলা গুলায় খাওয়াই দিতে পারবো। বাট তোমাকে জাস্ট নিউট্রালি চিন্তা করতে হবে। তুমি ১ম এই যদি অ্যাপ্রোচটা এমন নাও যে না আমি এই চ্যাপ্টার পারব না তাহলে হবে না। তোমাকে জাস্ট নিউট্রালি চিন্তা করে আমার সাথে হচ্ছে চলতে হবে। এটা আমাদের পার্ট 1 চলতেছে। এই পুরো অংশটা জুড়ের ভিতরে যে কয়টা পার্ট থাকবে তুমি জাস্ট সুন্দর মতন যদি কমপ্লিট করতে পারো, বিলিভ মি তুমি শুধু এখান থেকে উত্তর করবা এমন না। এই পুরো অধ্যায়টা নিয়ে ইনশাআল্লাহ তুমি খেলতে পারবা। এবং এখান থেকে এক সেট সিকিউ কোয়েশ্চেন আসার পসিবিলিটিস কিন্তু অনেক বেশি। ওকে? কারণ স্যারেরা চিন্তা করে যে এখানে একটু ঘুরায় পেঁচায় দিতে পারবো, এখানে একটু টাইট দিতে পারবো। বুঝা গেছে? সো তোমার সাথে আমি পুরো ক্লাস জুড়ে ইনশাআল্লাহ থাকবো আশিকুল ইসলাম খান ভাইয়া। আমি পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমাদের পার্ট 1 এর মধ্যে আমরা একেবারে বেসিক থেকে মেইন যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে ওই ধাতু নিষ্কাশন এইটুকু কমপ্লিট করব। ধাতু নিষ্কাশন। বিভিন্ন টাইপের ধাতু নিষ্কাশন করার বিভিন্ন উপায় আছে। এই অংশটুকু আমরা হচ্ছে কমপ্লিট করব। বেসিক থেকে একেবারে ধাতু নিষ্কাশন অবধি। চলো তাহলে শুরু করা যাক। তো আমরা বুঝছি যে আমাদের মানে অধ্যায়টাতে পড়তে হচ্ছে এমন খনিজ সম্পদ। খনি এই যে এটাকে অনেকে অনেক সুন্দরভাবে উচ্চারণ করে খনিজ সম্পদ। তো যাই হোক খনিজ সম্পদ এমন একটা জিনিস, তাই না? এটা আসলে কি? আমাদেরকে তো ১ম এ বোধহয় এই জিনিসটা একটু বোঝা উচিত বা এটার পেছনে একটু খাটা উচিত। খনিজ জিনিসটা অবশ্যই এই শব্দ থেকেই আসছে খনি। খনি মানেই কি? আমরা ১ম এই মানে বেসিক ভাবে কি বুঝি আসলে? মাটির নিচে কিছু একটা, তাই না? মাটির নিচে কিছু একটা। এমন বুঝি না? নিচে কিছু একটা। এমনই তো মনে হয় যে মাটির নিচে কিছু একটা হবে বোধহয়। আচ্ছা, সত্য কথা হচ্ছে এক দিক দিয়ে ঠিক আছে। বাট ডাজন্ট মিন যে খনিকে সবসময় মাটির নিচেও থাকতে হবে। এটা ৩ অবস্থায়ই থাকতে পারে। কঠিন যেটা মাটির নিচে থাকতে পারে, মাটির উপরে থাকতে পারে। এটা তরল আকারে থাকতে পারে। পানি থেকেও তুমি নিষ্কাশন করে নিয়ে আসতেছো এমনও হতে পারে। আবার গ্যাসীয় অবস্থা থেকেও তুমি নিষ্কাশন করে নিয়ে আসতেছো এমনও হতে পারে। মানে ৩ টা যেকোনো অবস্থাতে বিরাজমান হইতে পারে। যেটা আমাদের বিভিন্ন কাজে লাগবে। হ্যাঁ, মানে আমাদের ম্যানকাইন্ড এর জন্য বা উপকারে আসবে। মানব জীবনের জন্য উপকারে আসবে। এমন একটা যেকোনো জিনিসকে তুমি খনিজ হিসেবে চিন্তা করতে পারো। খনিজ পদার্থ হিসেবে চিন্তা করতে পারো। এখন ওইটা নিষ্কাশন করে নিয়ে এসে যদি তুমি আসলে আর্থিকভাবে সচ্ছল হয়ে বা মানে লাভজনকভাবে ব্যবসা করতে পারো বা লাভজনকভাবে নিষ্কাশন করে নিয়ে আসা যায়, তাহলে সেটাকে তুমি বলতে পারো হচ্ছে আকরিক। এই যে আরেকটা শব্দ আসলো আকরিক, ওর। এই জিনিসটাতে আমি পরে যাচ্ছি। ঠিক আছে? যাই হোক তবে খনিজের হিসাবটা বুঝা গেছে। খনিজটা ডাজন্ট মিন যেটা মাটির নিচেই থাকতে হবে, মাইনিং করে উঠায় নিয়ে আসতে হবে, মাথার ভিতরে বড় ক্যাপ হ্যান-ত্যান এগুলা পরে নিয়ে আসতে হবে। যেমন খুব বড়সড় একটা খনিজের মানে একটা উৎস হচ্ছে আমাদের সেন্ট মার্টিন। বর্তমানে হচ্ছে এখানে ট্যুরেরও খুব ভালো একটা চলতেছে সেন্ট মার্টিন। এখানে তোমাকে মাটির নিচেই ঢুকতে হবে না। কারণ এখান থেকে তুমি যে হচ্ছে ওই যে আমাদের যে চুনাপাথর নিয়ে আসো ক্যালসিয়াম কার্বনেট, এটা মাটির উপরেই এভেইলেবল। জাস্ট তোমাকে মানে ফেচ করে নিয়ে আসতে হবে। জাহাজ দিয়ে নিয়ে যেয়ে ওখান থেকে নিয়ে আসতে হবে। এমন তো হতে পারত যে চুনাপাথর হচ্ছে ধরো মাটির নিচে আছে ওখানে যেয়ে খনন করে নিয়ে আসা লাগে। হইতেই পারত। বাট
ওই যে তোমার কনসেপ্টটাকে বিল্ড করার জন্য আমি বলতেছি এমন। সো ওইটা আমাদের জন্য একটা উপকারী জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। এমন অনেক 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 ভ্যারিয়াস টাইপসের খনিজ আছে। আমাদের আসলে মেইনলি দেখতে হবে কোন জিনিস থেকে যাওয়া যায়, কোন জিনিস থেকে এখান থেকে উপকার নিয়ে আসা যায়। এবং তুমি এই যে এখন এসে শেখার আগেই অবশ্যই অনেক রিসার্চ হয়েছে এবং রিসার্চ হয়ে বেশ কিছু আসলে প্রসিদ্ধ উপায় অলরেডি চলে আসছে, বেশ কিছু প্রসিদ্ধ ওয়ে চলে আসছে, যেটার মাধ্যমে আমরা এখন বর্তমানে অনেক কিছু আসলে ফেস করে নিয়ে আসতে পারি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রকম ভাবে। ওগুলা সম্পর্কে আমরা A to Z ডিটেলস আর কি অ্যাকচুয়ালি শিখবো। ওকে, তাহলে খনিজের বিষয়টা আমরা বোধহয় একটু হলেও বুঝতে পারছি। এটাকে যদি আমি খালি একটা তোমার সামনে উপস্থাপনা দেই তাহলে বুঝতে পারবা। মাটি, পানি বা বায়ুমণ্ডলের যে অংশ থেকে বিভিন্ন ধাতু, অধাতু, ধাতু হতে পারে, অধাতু হতে পারে, উপধাতু বা নবান্ত ধাতু, অধাতু, উপধাতু, তাদেরকে কোনো মানে তাদের কোনো যৌগ সংগ্রহ করা হয়, তাদেরকেই আমরা খনিজ বলতে পারি। মানে খনিজ সিম্পলি হচ্ছে এটা মাটি, পানি, বায়ু যে কোনো অবস্থায় থাকতে পারে, মানে তরল, গ্যাসীয়, কঠিন, যে কোনো অবস্থাতেই। সেখান থেকে যদি আমরা কোনো ধাতু, উপধাতু বা অধাতু সেটাকে তাদের কোনো যৌগ আকারে সংগ্রহ করে সেটা আমাদের উপকারে আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে খনিজ। সিম্পল, খনিজ। ক্লিয়ার? এমন হতে পারে যে তুমি এক জায়গাতে পানি আবিষ্কার করলা, ওই পানির ভিতরে লোহার পরিমাণ 50% এর বেশি। মানে পানির মধ্যে অন্যান্য পদার্থের তুলনায় লোহা আছে 50% এর বেশি। তুমি ওখান থেকে লোহা এখন ধরো হচ্ছে চিন্তা করতেছো, ওখান থেকে আমি লোহটাকে কি করে নিয়ে আসবো? বের করে নিয়ে আসবো। ওটাও তোমার জন্য খনিজ হিসেবে কাজ করবে, বাট এটা আকরিক হবে কিনা এটা নির্ভর করবে তুমি ওই লোহটাকে আসলে কিভাবে লাভজনকভাবে আসলে বের করে নিয়ে আসতে পারতেছো কিনা। চলো আমি হচ্ছে যে আরো আগাই, তাহলে বুঝতে পারবা। মাটি, পানি কিংবা বায়ুমণ্ডলের কোনো অংশ থেকে আহরিত এসব সম্পদ যা দেশ তথা সমগ্র পৃথিবীর উন্নয়নে মুখ্য ভূমিকা রাখছে, তাদেরকে একত্রিত খনিজ সম্পদ বলে। এই খনিজ সম্পদগুলা কি? মাটি, পানি বা বায়বীয় অবস্থা থেকে যেই আকরিত বা হচ্ছে আহরিত, এই যে আহরিত এসব সম্পদ যা দেশ তথা পুরো বিশ্বের জন্যই আসলে উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করতে হয়। যেমন ভ্যাটিকান সিটির নাম তুমি শুনছো, যেখান থেকে সিলিকন আসলে করা হয়, সিলিকন চিপ তৈরি করা হয়। তো সিলিকনের একটা তো উৎস থাকা লাগবে। গ্রামের বাসাতে তো তোমারও ধুলাবালি আছে, ধুলাবালির অবস্থা কম আছে? ধুলাবালি আছে, কম আছে? এই যে সিলিকন ডাইঅক্সাইড, ধুলাবালি তো এইটাই। তাহলে ওই সিলিকন দিয়ে কাজ হচ্ছে না, অথচ ভ্যাটিকান সিটির সিলিকন দিয়ে কিভাবে কাজ হচ্ছে? তারপরে যে রিসেন্ট টাইমে একটু খুব যে একটা ভাইরাল হলো না, আমাদের ডাকসু নেতাই তো বললো যে আম কোন পাহাড়ে যে আমাদের এতগুলা ইউরেনিয়াম আছে। তো ওই ইউরেনিয়াম তো আসলে আমাদের পারমাণবিক বোমার ইউরেনিয়াম না। উনি না জেনে বলছে আসলে, বা উনার জানার ভিতরে একটু ভুল ইনফরমেশন ছিল। ইউরেনিয়াম তৈরি করার জন্য যে ইউরেনিয়ামের আইসোটোপটা লাগে সেটা থাকার পরিমাণ আসলে ওখানে খুব কম। তাহলে চাইলেও আমরা হচ্ছে যে ইউরেনিয়াম ওখান থেকে নিয়ে আসতে পারবো না। মানে ওই কাজের জন্য আসলে নিয়ে আসতে পারবো না। যাক, তাহলে খনিজ সম্পর্কে একটা বেসিক ধারণা বুঝা গেছে। জিনিসটা কি? আমি বারবার বলতেছি কারণ এই চ্যাপ্টারের ভিতরে আমি একটা সিঙ্গেল ইস্যু ইনশাআল্লাহ তোমাদের ভিতরে রাখবো না। তাহলে খনিজ সম্পদের হিসাবটা বুঝা গেছে? কি বুঝা যাচ্ছে? কি বলা যাচ্ছে এটাকে? যে আমাদের মাটি, পানি বা বায়ু যে কোনো জায়গা থেকে হতে পারে, যে বিভিন্ন এখানে থাকা বিভিন্ন ধাতু, উপধাতু বা উপধাতু বা হচ্ছে অধাতুর যে যৌগ, সেটা যদি আমাদের উপকারে আসে তাহলে সেটাই হচ্ছে একটা খনিজ পদার্থ। বুঝছো? যদি আমাদের উপকারে আসে, যাদেরকে সংগ্রহ করা হয়, তাদের কোনো যৌগ সংগ্রহ করা হয়, সেটাই হচ্ছে আমাদের খনিজ সেটাই হচ্ছে আমাদের খনিজ পদার্থ। আর যেই এই মাটি, পানি বা বায়ু থেকে একত্রিতভাবে আহরিত যেই অংশগুলো আমাদের আসলে পুরো দেশ তথা পুরো পৃথিবীর উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করছে বা মুখ্য ভূমিকা রাখছে, সেগুলোকে আমরা একত্রিতভাবে বলি কিন্তু খনিজ সম্পদ। ক্লিয়ার হইছে বোধহয়? ওকে, তাহলে খনিজ কথাবার্তার কিছুটা বোধহয় আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম। তাহলে এদের ব্যবহারগুলা কি কি আসলে? এগুলো আমরা কোন কোন কাজে ব্যবহার করি? ব্যবহার, খনিজ সম্পদের ব্যবহার, এই জিনিসটা আমাদের জানা জরুরি না? জানা জরুরি। তো এটা হচ্ছে খুব বেসিক হিসাব নিকাশ, বেসিক ধারণা। শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে আমরা ডিরেক্ট ব্যবহার করতে পারি, বিদ্যুৎ উৎপাদনে আমরা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে খনিজ তেলের চাহিদা পূরণে এবং যানবাহনের জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখন একটা খুব কমন একটা কোয়েশ্চেন তুমি জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা প্রাকৃতিক গ্যাস যেটা মানে উত্তোলন করা হয়, ওটা কি আমাদের খনিজ সম্পদ? ওটা অবশ্যই খনিজ সম্পদ, কিন্তু ওটা হচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম, জীবাশ্ম মানে ওটা হচ্ছে অর্গানিক। অর্গানিক, অর্গানিকের ভিতরে কি কি আছে আমি বলে দিই, তাহলে তোমার এখানে একটু পার্থক্য মানে খুব ভালো মতন চলে আসবে বোধহয়, তাহলেও বুঝতে পারবো। সেটা হচ্ছে একটা হচ্ছে অর্গানিক। অর্গানিকের ভিতরে আছেই তিনটা। তুমি এই নেক্সট চ্যাপ্টারের ক্লাস এখনো করছো কিনা আমি জানি না। যদি করে থাকো তাহলে খুব ভালো মতন মানে ওটা ক্লিয়ারলি আমি বুঝাইছি, তুমি ওখানে জানতে পারবা। এটা হচ্ছে প্রাকৃতিক যেটা গ্যাস, যেখানে প্রাকৃতিক গ্যাস, শুধু গ্যাস না লিখি আমরা এটাকে লিখি প্রাকৃতিক গ্যাস। দেখো তোমার তাহলে প্রথমেই হচ্ছে যে বেশ কিছুটা কনসেপ্ট একেবারে বিল্ড আপ হয়ে যাবে। প্রাকৃতিক গ্যাস, তারপরে আরেকটা হচ্ছে ভাইয়া প্রাকৃতিক গ্যাস, তারপরে হচ্ছে কয়লা বা কার্বন, এটাও তো কার্বন, হাইড্রোকার্বন না, এসবই হাইড্রোকার্বন। আরেকটা হচ্ছে ভাই পেট্রোলিয়াম বা তেল, পেট্রোলিয়াম। দেখো আমি যে কয়টা বললাম, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে তরল।
হ্যাঁ, আবার ইনঅর্গানিক যে অংশগুলা এটা নিয়ে আমরা পড়তেছি, আসলে ইনঅর্গানিক যে অংশটুকু সেটুকু নিয়ে আমরা পড়তেছি। এখন এই চ্যাপ্টার পুরোটা যে থাকবে হচ্ছে এটা নিয়ে। তো ইনঅর্গানিক বিভিন্ন থাকতে পারে, বিভিন্ন, ধরো হচ্ছে তুমি লোহের কোনো যৌগ চিন্তা করতেছো, ম্যাগনেটাইট Fe2O3 ম্যাগনেটাইট। অ্যালুমিনিয়ামের কোনো যৌগ হতে পারে অ্যালুমিনা Al2O3 অ্যালুমিনা ইনটু 2 অণু পানি বক্সাইট চিন্তা করতেছি আমরা, ঠিক আছে? এটা বিভিন্ন টাইপের হতে পারে, মানে এই তিনটা কিন্তু আমাদের অর্গানিকের ভিতরে পড়তেছে, আর বাদ বাকি যতগুলা থাকতেছে সেটাই কিন্তু ধাতু অধাতুর মধ্যে পড়বে। যেমন ধরো তুমি হচ্ছে যে পানি, সমুদ্রের লবণ থেকে লবণ, মানে যে সল্ট হারভেস্টিং করতেছো, মানে আমাদের সমুদ্র পানি থেকে লবণ, পানি থেকে লবণ, এটাও কিন্তু আমাদের কি বলতো এইটার ভিতরে পড়ে, ইনঅর্গানিক। যদিও এটার আলোচনা পাবা তুমি হচ্ছে আমাদের 12 নম্বর চ্যাপ্টারে, অর্থাৎ আমাদের জীবনের রসায়ন ওই অংশটার ভিতরে পাবা, বাট স্টিল ওটাও কিন্তু আমাদের কি ইনঅর্গানিকের ভিতরে পড়বে। ওকে, বুঝতেছো আশা করি। তা এই হচ্ছে আমাদের ওভারঅল আলাপ। আরো অনেকগুলো আছে, জিঙ্ক ধাতু নিষ্কাশন, কপার ধাতু নিষ্কাশন, মানে আমাদেরকে যেখানে আমরা যেটা পাবো, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের কথা তো বললাম, ক্যালসিয়াম ধাতুর নিষ্কাশন, হ্যাঁ এমন। ক্লিয়ার হচ্ছে কিছুটা? তো এখন এই জিনিসগুলো আমরা ডিরেক্টলি কোথায় কাজে লাগাতে পারি? এই যেখানে বলতেছে শিল্প কারখানার কাঁচামাল হিসেবে, বিদ্যুৎ উৎপাদনে, খনিজ তেলের চাহিদা পূরণে এবং যানবাহনের জ্বালানি হিসেবে এমন ভাবে ইউজ করতে পারি। রান্নার কাজে আমরা ব্যবহার করতে পারি, শিল্প উন্নয়নে ব্যবহার করি। এখানে ডিরেক্ট খনিজ সম্পদের কথা বলছে। তো খনিজ সম্পদ তো আমার দুইটা, মানে এই যে আমি তো বললামই যে আমরা খনিজ সম্পদের কথা যদি বলি তাহলে খনিজ সম্পদ বলবো হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে ইনঅর্গানিক আর একটা কি বলতো, আর একটা হচ্ছে আমাদের অর্গানিক। এরকম হচ্ছে আমাদের খনিজ সম্পদ দুইটা, তারপরে এরকম ভাবে ভাগ হবে। তাহলে এই সবগুলো জিনিসপাতি কি আমরা এগুলাতে কাজে লাগাতে পারি না? এটা যদি ডিরেক্ট হচ্ছে জাস্ট কি বলে যে একটা রিডিং দাও, তাহলে কি আমরা বলতে পারবো না যে কোন কোন কাজে আমরা ব্যবহার করতে পারি? এটা সিম্পলি ইম্পর্টেন্ট ফর এসকিউ অথবা খ নাম্বার টাইপের যে কোশ্চেন, যে খনিজ সম্পদের ব্যবহার লিখো। তাহলে আমরা ডিরেক্ট বিদ্যুৎ উৎপাদনে কাজ করতে পারি, শিল্প কারখানার কাঁচামাল হিসেবে কাজ করতে পারি, আমাদের যানবাহনের জ্বালানি হিসেবে কাজ করা যায় এটাকে, তারপরে খনিজ তেলের চাহিদা পূরণ, এটা বললাম, তারপরে আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে যে তুমি এলপিজি গ্যাস ইউজ করো, অবভিয়াসলি এটা। এখানে চলে আসো হচ্ছে শিল্প উন্নয়নে ব্যবহার করো, আবার অলংকার আদি প্রস্তুতিতে, ইভেন ড্রাগ শিল্প অর্থাৎ ঔষধ শিল্পও কিন্তু ডিরেক্টলি ব্যবহৃত হয়। ক্লিয়ার হচ্ছে? ওকে, এরপরে চলো, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাকে শিখতে হবে, সেটা হচ্ছে এই ছকটা। এই ছকটা থেকে এমসিকিউ মাস্ট, একেবারে লিখে রাখো, এমসিকিউ মাস্ট। এই ছকটা হচ্ছে আমাদের ভূত্বকে বা ভূপৃষ্ঠের, ভূত্বকে, ভূত্বকের গঠনের পরিমাণ। এখন তুমি কোনো চিন্তাই করো না, এটা নিয়ে আমরা হচ্ছে যে এমনি এটাকে শিখবো যে পার্সেন্টেজ সহ কে কোনটা কত পার্সেন্ট থাকে, আরামসে একটা তুমি নেমোনিক শিখবা বা একটা ছন্দ শিখবা, আরামসে হচ্ছে সবগুলা পারবা। এখানে দেওয়া আছে না পার্সেন্টেজের পরিমাণ, মানে কে কোনটা কি পরিমাণে হচ্ছে যে থাকে, বুঝছো? এমন দেওয়া আছে। তো এখানে বলতেছে যে অক্সিজেন থাকে হচ্ছে এখানে কত 46%, মানে এটা কিন্তু ওই যে ভূত্বক মানে কি আসলে সেটা মাটি না, মাটি। এটা ইন জেনারেল সবগুলোর জন্য সব জায়গাতেই সেম হবে এরকম না। তো মাটির ভিতরে আসলে আমরা যেটাকে আমরা জানি বালি, সেটা সংকেতটা কেমন, সিলিকন ডাইঅক্সাইড। এর সাথে কি আরো জিনিসপাতি থাকে না ভাই? আরো জিনিসপাতি কারা থাকে? এই যে এরা থাকে হচ্ছে আরো জিনিসপাতি, এরা থাকে আরো জিনিসপাতি। কারণ এর ভিতরে খুব সহজ, আমি তোমাকে বলে দিই, এর ভিতরে নরমালি, এই যে এর ভিতরে নরমালি দেখে নাও, এর ভিতরে নরমালি এই যে অ্যালুমিনিয়াম থেকে এই অংশ এটুকু হচ্ছে আমাদের ভাইয়া ধাতু, ধাতু। তাহলে এই দুইটা কি আমাদের অধাতু, এই দুইটা হচ্ছে আমাদের অধাতু। আমরা কি জিনিসটা বুঝতে পারছি একটু? এই কয়টা হচ্ছে আমাদের ধাতু। তাহলে আমাদের অধাতু থাকে কয়টা? দুইটা। যেহেতু বালির সংকেতই হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, তাহলে তো এটা তো কোনো সমস্যা নাই। এই দুটো আমরা মনে রাখবো এবং এদের পরিমাণই হাইয়েস্ট থাকে, সর্বোচ্চ হাইয়েস্ট থাকে। তাহলে আমরা বলি যদি যে আমাদের সবথেকে বেশি পরিমাণ কার থাকবে আসলে সর্বোচ্চ পরিমাণে? সর্বোচ্চ পরিমাণে আছে হচ্ছে ভাই আমাদের অক্সিজেন। অক্সিজেনটা হচ্ছে আমাদের সর্বোচ্চ। অক্সিজেনটা আমাদের কতটুকু আছে বলতেছে 46% সর্বোচ্চ পরিমাণে। এরপরে হচ্ছে আমাদের সিলিকন, অক্সিজেন না 46%, হ্যাঁ। তারপরে সিলিকন, এটা কত ভাই আবার আমাদের 27%। তাহলে এটা এই দুইটা যেহেতু সর্বোচ্চ, এই দুইটা আমরা মনে রাখলাম সর্বোচ্চ পরিমাণে আছে। প্যারা হবে কি মনে রাখতে? হবে না। এই দুইটা যোগ করে আসলে কতটুকু হয়ে গেছে তুমি চিন্তা করে দেখো তো। এখানে 4 দিয়ে দিলা, তাহলে এটা 50 হলো, 50 আর 23 73% অলরেডি আমার ডান। ডান না? ডান। এরপরে যে কিছু আসে সেটা কিন্তু হচ্ছে ধাতু। তাহলে ধাতুরা আমার একত্রিতভাবে বাকি কতটুকু পার্সেন্ট হোল্ড করতেছে? কাইন্ড অফ 23% এর কাছাকাছি, সরি 27% এর কাছাকাছি। তার মধ্যে অন্যান্য আছে, আবার অন্যান্য ধাতু অধাতু লবণ বিভিন্ন আছে, এটা হচ্ছে 2%। যাই হোক 27% এর কাছাকাছি অন্যান্যগুলো আছে। এই ধাতুগুলো এখন আমাদের মনে রাখতে হবে না। এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে সেই সিরিয়ালটা কিন্তু হচ্ছে যে মানে ক্রম অনুসারে দেওয়া আছে, মানে সর্বোচ্চ পরিমাণ ভাবে দেওয়া আছে। আগে অধাতুগুলা দিছে, তারপরে ধাতুর সিরিয়ালটা দিয়ে দিছে। এখন এই সিরিয়ালটার ভিতরে কোন কোন ধাতু আছে আমি তোমাকে বলে দিচ্ছি, তারপরে তোমাকে আমি ছন্দও বলে দিচ্ছি, কিভাবে মনে রাখবা, কার কত পার্সেন্ট সেটাও বলে দিচ্ছি। চিল। ওকে,
তো জিনিসটা হচ্ছে হচ্ছে অ্যালুমিনিয়াম, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে ফেরাম বা লৌহ যেটা সেটা, তারপরে হচ্ছে যে তারপরে আছে হচ্ছে ক্যালসিয়াম আমাদের, তারপরে আছে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম। এই কয়টা ধাতু আছে দেখো মিলা হচ্ছে আশা করি। ওকে, আর বাকি তো হচ্ছে অন্যান্য। ওকে, সো ধাতুর ভিতরে সব থেকে বেশি পরিমাণে আছে হচ্ছে ভাই অ্যালুমিনিয়াম, সেটা হচ্ছে 8.4%। এটা দুইবার চলে আসা অলরেডি বোর্ড কোয়েশ্চেন, তাহলে এটাকে কি আমরা অবশ্যই লেস ইম্পর্টেন্স দিব? এটা দুইবার চলে আসা একটা বোর্ড কোয়েশ্চেন। আমি তো বলেই দিলাম, আমার এই সিরিয়ালটা মনে রাখলে তো আমি বলতে পারবো অ্যালুমিনিয়াম সব থেকে বেশি এবং এটার পরিমাণটা কত, 8.4%। এটা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা যাই কে আছে, ফেরাম লোহা কত, 5%, ক্যালসিয়াম কত ভাইয়া, 4%, পটাশিয়াম 3, সোডিয়াম 3, সোডিয়াম পটাশিয়াম সেম সেম, আর ম্যাগনেসিয়াম সব থেকে কম 2%। এই তো আমার সিরিয়ালটা। তাহলে আমি যদি সিরিয়ালটাও মনে রাখি, তুই জাস্ট চিন্তা করো, 8.4 আছে, তারপরটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে আমাদের 4, 3, 3, 2, এই তো 3 হচ্ছে ডাবল, 8.4, তারপরে এটাই 5, তারপরে 3, 3, তারপরে একটা 5, 5, 5-এর পরে হচ্ছে 4, 4-এর পরে 3, 3, 2, শেষ। এখন এই সিরিয়ালটা তাহলে মনে রাখবো কিভাবে? খুব সহজ একটা টেকনিকটা ভালো করে শিখো, খাতায় লিখে রাখবা, ইনশাল্লাহ একবার শিখতেছো আর ভুলবা না। জিনিসটা হচ্ছে এমন, আমার একটা বোন আছে, আমি স্কুল থাকতে হচ্ছে দেখলাম, ওর পছন্দের খাবার কি জানো, আলু। আলু, সিরিয়াসলি ভাই, আমার কাজিন হয়ও, তো ওর পছন্দের খাবার হচ্ছে লিটারেলি আলু। ওকে যদি তুমি মানে আলু তো ইভেন আমরা জানিও যে আলু হচ্ছে এমন একটা সবজি যেটা সকল প্রকার তরিতরকারির সাথে আসলে যায়, মানে গরুর মাংসের সাথে আলু যেতে পারে, মাছের সাথেও আলু যায়, মানে তুমি তো জানো সব কিছুর সাথে আসলে আলু যায়। তো মানুষকেও তো অনেকে একেবারে মানে একটু কটাক্ষ করেই বলে একটা আলু কোথাকার, তুমি একটা আলু, সবার সাথে মিশো, সবার সাথে কেন মিশো? যাই হোক, তো ওর পছন্দের খাবার ছিল হচ্ছে আলু। ইভেন আলু এত পছন্দের ছিল, ও দিনের বেলা কোনো না কোনোভাবে আলু খাইতোই। না হলেও হচ্ছে কাঁচা আলু না, মানে আলুকে সেদ্ধ করে হলেও খাবে, এমন একটা ব্যাপার। তো এই জিনিসটাতে আলু তো একটা শর্করা। এটা খেতে, খেতে আবার দেখা যাবে যে অনেক সময়ই কিন্তু অনেক বেশি রোগবালাই হওয়ার, মানে মেয়েদের স্থূলতা, তারপরে হচ্ছে ডায়াবেটিস পর্যন্ত হওয়ার পসিবিলিটিস আছে। সো পরবর্তী যখন জানা গেল, তখন এটার একটু নিয়ন্ত্রণ করার জন্য ওকে আলু দেওয়া হতো না, কমায়া দেওয়া হতো। তোর নাম ছিল হচ্ছে এই প্রভা, ওকে হচ্ছে সোমা বলেও ডাকা হইতো। সোমা। তো আমরা ওকে এরকম ভাবে বলতাম যে আলু, ভালো করে বুঝো, আলু ফের, ফের মানে হচ্ছে আবার, কাল পাবে সোমা। সোমা হচ্ছে ওর নাম। তাহলে আমরা সিম্পলি শিখে ফেললাম ওই যে ওর কথা, মানে ওকে যে এত আলু, ওর যে এত আলু পছন্দ খাইতে, তোকে তো আমাদেরকে আটকাইতে হবে, এত তো আলু ওকে দেওয়া যাবে না। তাহলে আমরা বলবো কি, আলু ফের কাল পাবে সোমা, মানে আজকে আর আলু না সোমা, মেলা খাইছো তুমি, আবার আলু কালকে পাবে। সো আলু ফের কাল পাবে সোমা দিয়ে আমরা কি জানি, আলু, এটা মিন্স অ্যালুমিনিয়াম। ওকে, আলু, এটা মিন্স হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। আচ্ছা, আমরা এইটা দিয়ে লিখি তো দেখি, আলু, আলু মিন্স হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। কোথাও মনে হচ্ছে এখানে কোথাও হচ্ছে যে টাচ হয়েছে, বা কোনো একটা মাছি মশা কিছু বসে আছে, বুঝছো? বোর্ডটাতে আমরা যখন লিখতেছি তখন এই যে বাবারা দেখছো, এইখানে হচ্ছে যে কেউ না কেউ এসে আছে, প্রাণী। আলু, তারপরে হচ্ছে ফের, এরপরে হচ্ছে ফেরিতে কি, ফেরাম, কাল, কালতে কি ভাইয়া, ক্যালসিয়াম, পাবে, পা থেকে আমাদের পটাশিয়াম, পটাশিয়াম তো কে, তারপরে হচ্ছে সো থেকে সোডিয়াম, মা থেকে ম্যাগনেসিয়াম। বলো তো খুব কি কঠিন হইলো? আলু ফের কাল পাবে সোমা, পার্সেন্টেজ বলো তো, আলু, আলু কত সব থেকে বেশি, 8.4%। মনে রাখতে পারবো না আমরা? ফের পরেরটাই 5%-এ নামছে, তারপরেরটা কত, 4%-এ নামছে, তারপরে 3% কিন্তু 2 বার, 3% কিন্তু 2 বার, তারপরে হচ্ছে 2%। বল, মনে রাখা খুব কঠিন হবে? আলু ফের কাল পাবে সোমা, সিম্পল। মনে রাখবা, আশিক ভাইয়ের একটা বোন ছিল, ও প্রচন্ড আলু খাইতো, ওর আলু খাওয়া বাঁচানোর জন্য গার্জিয়ানরা ওকে বলতো আলু ফের কাল পাবে সোমা। আর পরে আগে যে দুইটা ছিল, ওই দুইটা তো হচ্ছে সিম্পল, সিলিকন ডাইঅক্সাইড, এটা তো সব থেকে বেশি পরিমাণে থাকবেই, এটা তো আমরা জানি, সিলিকন ডাইঅক্সাইড তো সব থেকে বেশি পরিমাণে থাকবেই। ওটা কত, অক্সিজেন 46, আর এটা হচ্ছে আমাদের 27, সিলিকন হচ্ছে আমাদের 27। এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেন আসবেই, দ্যাটস ওয়াই কিন্তু এতটা বেশি ইম্পর্টেন্স দিয়ে এটাকে আলাদাভাবে পড়তে বলতেছি আমরা, তাই না? এবং এটা হচ্ছে ভূত্বকের আমাদের যে পরিমাণ, কে কতটুকু পরিমাণে থাকে, সেটার একটা একেবারে খুবই সুন্দরভাবে মনে রাখার স্পেশালাইজড একটা টেকনিক। আশা করি ডান। এখন এখান থেকে কোশ্চেন দেখো তো কি বলে, একেবারে রিসেন্ট ইয়ারের কোশ্চেন, আমি যে বললাম না কোশ্চেন এখান থেকে থাকবেই। কি বলতেছে, ভূত্বকে সিলিকনের শতকরা পরিমাণটা কত? শতকরা পরিমাণ কত? ভূত্বকে সিলিকনের শতকরা পরিমাণ কত? মাত্রই করলি, অক্সিজেন সব থেকে বেশি, তারপরেই তো সিলিকন, তাহলে অক্সিজেন 46 ছিল, সিলিকন কত ছিল, 27, 27, 27%। ডান।
ওকে, নেক্সট কোশ্চেনের ভিতরে কি বলে, ভূত্বকের কোন উপাদান মৌলটি শতকরা পরিমাণ সব থেকে বেশি বলতেছে। এখানে খুব ভালো করে দেখতে হবে আমাদের, যদি এখানে বলে কোন উপাদান মৌলটি শতকরা পরিমাণ সব থেকে বেশি, তাহলে অবশ্যই সেটা অক্সিজেন, কারণ অক্সিজেন একাই কত ভাইয়া 46%, 46%। বাট ইফ অলরেডি কিন্তু এটা একটা আশা কোশ্চেন ছিল যে যদি বলে যে কোন ধাতুর পরিমাণ সব থেকে বেশি, তাহলে কি হবে উত্তরটা, কোন ধাতুর পরিমাণ সব থেকে বেশি এমন যদি বলে দেয়, তাহলে কি হবে বল উত্তরটা, কোন ধাতুর পরিমাণ সব থেকে বেশি, তাহলে কি হবে 8.4 কে আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। 8.4 কে আছে বল, অ্যালুমিনিয়াম না, তখন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আবার অ্যালুমিনিয়াম, মাথায় রাখবো। বাট এখন তো হচ্ছে অক্সিজেন, কোন মৌলটির কথা যেহেতু বলতেছে আমাদেরকে ডিরেক্ট, তখন সেক্ষেত্রে চলে আসবে কি আমাদের অক্সিজেন। দেখো তো অক্সিজেন, ডান। ভূত্বকের প্রধান উপাদানগুলোর প্রাপ্যতার ক্রম নিচের কোনটি, প্রাপ্যতার ক্রম নিচের কোনটি, তাহলে আমরা তো সিরিয়ালি মনে রাখছি, প্রথমে অক্সিজেন, পরে হচ্ছে সিলিকন, তারপরে কে ছিল আলু ফের কাল পাবে সোমা, আলু ফের কাল পাবে সোমা, তাহলে আলু ফের কাল পাবে সোমা, তাহলে অক্সিজেনকে, অক্সিজেন যদি থাকে তাহলে অক্সিজেন কি সব থেকে বেশি না, তারপরে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, তাহলে রাইট আনসারটা কি আমাদের ডি হচ্ছে না? কঠিন, শেষ করতে পারতেছি না আরামসে, হোপসো হচ্ছে যে আমাদের ডান, ইয়েস, ইভেন আমরা খুব ভালো মতন করে পারতেছি যাকে বলে। ওকে, এরপরে চলো পরের কোশ্চেন বলে, ভূত্বকে কোন ধাতুর পরিমাণ, এই যে বলে দিছে এখানে ধাতু, বাইরে ভাই এখানে কেউ যদি অক্সিজেন দাগাস, ওরে 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 যায় কিন্তু হচ্ছে যে মানে বেত্রাঘাত করবো ভাই, মানে ওকে কোষাঘাত করা উচিত, কোষাঘাত। অক্সিজেন কেন হবে, এখানে বলে দিছে না ধাতু, এই জিনিস ভুল করে আসে পোলাপান। এটা কি হবে বল, অ্যালুমিনিয়াম অবশ্যই, আলু ফের কাল পাবে সোমা, তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কত পার্সেন্ট ছিল আমাদের 8.4%, অ্যালুমিনিয়াম কত পার্সেন্ট ছিল আমাদের বলো 8.4%, তাহলে রাইট আনসারটা কি অ্যালুমিনিয়াম। ধাতু, ধাতু বলেছে তাই বুঝা কি গেছে যে আমরা কি কোন অ্যাপ্রোচে কোন ভাবে আসলে জিনিসগুলোকে কমপ্লিট করব, কোন ভাবে জিনিসগুলোকে পড়বো। হোপ সো ডান। ওকে, সো এরপরে হচ্ছে যে তারপরে আমরা ধাতু নিষ্কাশনের অংশের মধ্যে চলে যাব, আমরা শিলা সম্পর্কে একটু পড়াশোনা করব। শিলা কি, শিলা চক্র কি, খনিজার আকরিক কি, শিলা চক্র এখানেই আছে, খনিজার আকরিক, তারপরে এই যে চলে আসছে ধাতু নিষ্কাশন। ঠিক আছে, চলো তাহলে হচ্ছে যে আমরা শিলার অংশটা শুরু করি। তো আমি যেটার কথা বলছিলাম তোমাকে আসলে, যে আমরা এখন শিলা পড়বো, তারপরে আমাদের পড়তে হবে হচ্ছে যে খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্য কি, তারপরে আমরা ধাতু নিষ্কাশন জিনিসটার ভিতরে চলে যাব। তো শিলা জিনিসটা কি, এটা নিশ্চয়ই শিলা ওই জিনিসটা না আসলে, তাই না? তো অবশ্যই ওই জিনিসটা না। এখানে যে শিলা বলতে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আম, কঠিন শক্ত পদার্থ, পদার্থ বা বস্তু হিসেবে চিন্তা করতে পারো, যেটা আসলে একটা মানে খনিজ সম্পদের উৎস হতে পারে, মানে যেটাকে তুমি খনিজ সম্পদ হিসেবে বা খনিজ পদার্থ হিসেবে আসলে ব্যবহার করতে পারো, হতে পারে যদি আসলে সেখানে লাভজনক জিনিস জিনিস থাকে। নাহলে দেখা যাবে যে তুমি আসলে গোবরকে চকলেট চকলেট কেক হিসেবে চিন্তা করতেছো, এমন হয়ে যাবে আবার যদি আসলে লাভজনক জিনিস ওখানে না থাকে তাহলে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে আমাদের এখানে বলা আছে বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে, মানে এটা বড় ভার্সন যেটা আসলে খনিজ পদার্থ মিশ্রিত হয়ে, খনিজ পদার্থ কোনগুলো ছিল যেগুলো আমাদের সবার উপকারে আসবে, কাজে আসবে, এরকম এগুলো মিশ্রিত হয়ে ছোট ছোট টুকরা যখন একত্রিত হয়ে বড় কোনো অংশ একটা গঠন করে। যেমন মনে করো নাও পাললিক শিলা, পাললিক শিলা হচ্ছে খুব কমন একটা জিনিস, পাললিক শিলা হচ্ছে পলি মাটির একটা চরম উৎস। হ্যাঁ, পাললিক শিলা, পাললিক আহ, শিলা এই জিনিসটা কেমন বলতে পারো, এটা হচ্ছে আসলে একটা পলি মাটির একটা উৎস, পলি মাটির একটা উৎস, পলি মাটির উৎস। হুম, এমন ওই যে নদীর প্রবাহে আসলে আস্তে 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 নদীর প্রবাহে এই জিনিসটা চলে আসে। হ্যাঁ, এমন একটা জিনিস। যাই হোক, যেটা বলতেছি তোমাকে, তো এই শিলা জিনিসটা হচ্ছে কঠিন শক্ত মানে কঠিন শক্ত পদার্থ বা বস্তু যেটা আসলে খনিজ পদার্থের উৎস। এটা একটা বড় ভার্সন, এগুলো যুক্ত হয়ে হয়ে বড় একটা একেবারে পাথরখণ্ড তৈরি করছে। মনে করো না এই যে স্বল্প স্বল্প এত বড় একটা পাথরখণ্ড তৈরি করছে, এবং এটা ধরে নাও ওই যে আমাদের যেটা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরের একটা পুরো এত বড় একটা ডাব্বা বা খণ্ড, তাহলে এটাকে আমরা বলতেছি একটা হচ্ছে শিলা। এই শিলাটা মেইনলি ৩ প্রকারের। ৩ প্রকারের। একটা হচ্ছে আগ্নেয় শিলা, যেটা ডিরেক্ট আগুনের উত্তাপের মাধ্যমে আসলে একত্রিত হয়ে তৈরি হইছে। আগুনে গলে গেছে, তারপরে আগুন যখন নিভে গেছে তখন আবার শক্ত হয়ে একত্রিত হয়ে গেছে। ওই জিনিসটা হচ্ছে আমাদের আগ্নেয় শিলা এখানে। তারপরেই সেটা পরিবর্তিত হয়ে পাললিক শিলাতে হয়। দেখো ওটা পলিতে যায়, মানে ওটা প্রবাহিত হয়, ওটা ক্ষয় হয়, ক্ষয় হয়ে আরো কিছু যুক্ত হয়, ওখান থেকে কিছু বিয়োগ হয়, দিয়ে পাললিক শিলাতে আসে। আবার এই পাললিক শিলা পরবর্তীতে অন্য কোনো বায়বীয় বা বায়ুতে উপস্থিত কোনো কারো সাথে বিক্রিয়া করে রূপান্তরিত যদি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা রূপান্তরিত শিলা বলবো। মনে করো না এখানে কিছু একটা ছিল লোহের সাথে আরো কিছু যুক্ত ছিল, অ্যালুমিনিয়াম, এটা তখন ক্ষয়ে টয়ে ধরে অ্যালুমিনিয়াম আলাদা হয়ে গেছে, লোহতে আসলো। এই লোহটাই যদি আবার পরবর্তীতে বাতাসের অক্সিজেন বা অন্য কারোর সাথে বিক্রিয়া করে কোনো একটা লোহার আকরিক তৈরি করে, সেটাকে আমরা রূপান্তরিত শিলা বলি।
তাহলে আমরা মেইনলি বলবো হচ্ছে শিলার যেটা চক্র, সেই চক্রও কিন্তু এরকমই। এই যে ৩ ধরনের, এই শিলাটা আসলে কত ধরনের ভাবে বলতে পারি আমরা? ৩ ধরনের। একটা হচ্ছে আমাদের যেটা একেবারে শুরুতে, সেটা হচ্ছে আমাদের আগ্নেয় শিলা যেটা আসলে আগুনের প্রচন্ড দহনের কারণে তৈরি হওয়া জিনিস। তারপরে যদি আমি যাই তাহলে আগ্নেয় শিলার পরবর্তীতে আসবে হচ্ছে আমাদের পাললিক শিলা। পাললিক শিলা মানে হচ্ছে হয় কিছু যুক্ত হইছে এখানে অথবা ক্ষয় হইছে আসলে। পানির মাধ্যমে পানির সংস্পর্শে আসছে এমন। এগুলা রিডিং দিলেই তুমি পারবা বা বুঝবা পাললিক শিলা। তারপরে যদি আমি একেবারে লাস্ট যাই সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। এবং এই যে আগ্নেয়গিরির উদগীরণ দেখেছো না বা শুনেছো না? আগ্নেয়গিরির উদগীরণ যে জিনিসটা, এই জিনিসটা এইখানে একটু দেখানোর চেষ্টা করা হইছে। আগ্নেয়গিরির উদগীরণ। এক্কেবারে মানে ম্যাগমা মানে কি আসলে? উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রা আসলে অতিরিক্ত হাই টেম্পারেচারে গলিত একাধিক ধাতু অধাতুর মিক্সচার বা মিশ্রণ, সেটাই তো আমাদের আসলে ওইটা থাকে, ওর ভিতরে থাকে। ওইটাই যখন পরবর্তীতে ধরো হচ্ছে যে একেবারে মানে এত বেশি ওখানে বায়ু বা গ্যাস এরকম ভাবে জমা হয়েছে, উদগীরণটা ঘটছে, উদগীরণ ঘটার পরে এই শিলা যখন বাইরে চলে আসবে ঠান্ডা হওয়ার পরে যেটাতে পরিণত হয়, সেটাই আমাদের প্রথম কি? আগ্নেয় শিলা। ওই শিলায় রূপান্তরিত হয়ে কিসে আসবে আমাদের? পাললিক শিলা। রূপান্তরিত হয়ে বলতে কি? পানির সংস্পর্শে আসলো, ক্ষয় হবে সেটা। প্রবাহের সংস্পর্শে আসলো, বাতাসের সংস্পর্শে আসলো। তারপরে যদি কারো সাথে বিক্রিয়া করে চেঞ্জ হয় তাহলে সেটাকে রূপান্তরিত শিলা বলি, এবং সেটা আবার পুনরায় হচ্ছে যে দেখা যাবে ওই মানে এই চক্রটাতে ঘটতেই থাকবে, এবং সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আসলে শিলাচক্র। শিলাচক্র। ক্লিয়ার হইছে জিনিসটা? আশা করি হইছে। ওকে, এরপরে যদি আমরা যাই তারপরে আমাদেরকে পড়তে হবে মেইনলি খনিজ আকরিক। এটাকে আমরা ভার্সেসও দিতে পারি। কেন দিতেছি জানো? কারণ এটাও একটা ইম্পর্টেন্ট এসকিউ কোয়েশ্চেন এবং একটা হচ্ছে খ নাম্বারের কোয়েশ্চেন। সেটা হচ্ছে খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লিখো। মেইন পার্থক্যটা বলি, পার্থক্য লিখো। মেইন পার্থক্যটা আমি বলি। মেইন পার্থক্যটা হচ্ছে আমাদের আমি এখানে একটা কথা যদি বলে দিই তাহলে তুমি আসলে খুব ভালো মতন বুঝতে পারবা। খনিজ কারা? খনিজ হচ্ছে যেটা আমরা আমাদের ম্যানকাইন্ডের জন্য পৃথিবী তথা দেশ সকলের আসলে উপকারে আসে এমন ধাতু, অধাতু, অপধাতুর যে উৎসটা সেটাকে আমরা বলতেছি আমাদের খনিজ সম্পদ। খনিজ পদার্থগুলো সব জায়গাতে একত্রিত আকারে যেখানে আছে সেটাকে বলতেছি আমরা খনিজ সম্পদ। এতটুকু তো ক্লিয়ার আশা করি। এখন ওই খনি থেকে যদি আমি সেটাকে লাভজনক উপায়ে বের করে নিয়ে আসতে পারি, মানে আমি ধরো ওখান থেকে তো কোনো কিছু একটা বানাবো বা কিছুতে রূপান্তর করবো, এটার জন্যই তো এটাকে বের করে নিয়ে আসতেছি। এখন যেটাতে আমি বানাচ্ছি বা যেটাতে আমি রূপান্তর করব, ওটা আমার যতটা গুরুত্বপূর্ণ তার থেকে আমার খরচই বেশি হয়ে যাচ্ছে ধরো, তাহলে তো সেটা লাভজনক ভাবে হইলো না। তো লাভজনক ভাবে যাদেরকে বের করে নিয়ে আসা যায় এবং যাদেরকে মেইনলি বের করা হয় তারাই হচ্ছে আমাদের ভাইয়া আকরিক। আকরিক। ঠিক আছে? ধরে নাও খনিজ একটা বড় সার্বিক সেট, তার ভিতরে একটা অংশ হচ্ছে মাত্র আকরিক যাদেরকে লাভজনকভাবে বের করা যায়। এছাড়া যেকোনো জায়গাতে ওই যে আমি তো বললামই, ধরে নাও বালির ভিতরেই চিন্তা করো সিম্পলি, বালির মধ্যে তো আমাদের সিলিকন ডাই অক্সাইড আছে। এখান থেকে কি আমরা সিলিকন ধাতুটাকে বের করতে পারি? বা করি আদৌ? আমাদের যেটা ধুলাবালি, তোমার মাটির পাশে, তোমার বাড়ির পাশে বালি আছে, তোমার ফুল টবের ভিতরে বালি আছে, ওই বালিটা থেকে তুমি সিলিকন ধাতু বের করে সিলিকন চিপ বের করতে পারবা? করতে পারবা? পারবা না। ওটা ওটা আমাদের ওই ভ্যাটিকান সিটির ভিতরের যে অবস্থায় আছে সেখান থেকে সহজ বা লাভজনকভাবে বের করা যাচ্ছে। আর বিভিন্ন মেকানিজম তা আছে এই ভিতরে, ওটার কথা পরে যাই আমরা, নাহলে তো ওখানেই বড় হতে থাকবে জিনিসটা। তো এই যে বালি থেকে যে সিলিকনটা আমি বের করতে পাচ্ছি না, বাট স্টিল এটা তো আমাদের জন্য একটা খনিজ, বাট আকরিক না এটা। এটা আকরিক না। ভ্যাটিকান সিটির ভিতরে যে অংশটা, যেটা স্পেশালাইজড বালি বলতেছি আমরা, ওইটা ঠিকই হচ্ছে আমাদের আকরিক। বুঝতেছো? তো ঠিক একই রকম ভাবেই লোহার যে উৎস, ম্যাগনেটাইট আছে, ফেমাটাইট আছে, এই জিনিসগুলা যারা এগুলা হচ্ছে আবার কি আমাদের? আকরিক। আকরিক। ১ম এ তো আমার খনিজ সম্পদ। তারপরে ওটাকে যদি আমরা মানে লাভজনকভাবে বের করে নিয়ে আসতে পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের আকরিক। তাহলে আমরা বলতে পারি কি আসলে? একটা লাইন এমন বলতে পারি না? সকল আকরিকই খনিজ সম্পদ বা খনিজ পদার্থ। কিন্তু সকল খনিজ আকরিক নয়। পদার্থ আকরিক নয়। বলতে পারি না এই একটা লাইন? ইয়েস। এবং এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন আমরা বলে দিলাম। এই এক লাইন বলার মাধ্যমে আশা করি তুমি বুঝে গেছো এই খনিজ সম্পদ আর আকরিক রিলেটেড যে এটার ভিতরকার পার্থক্যগুলা কি হবে, কিরকম ভাবে লিখতে হবে। বুঝা গেছে না অনেকটা? হোপসো বুঝে যাওয়ার কথা। তো ঠিক একই রকম ভাবে এটা বলে দেওয়া আছে যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু, অধাতু বা অপধাতু বা উপধাতু যেটাকে বলো না কেন নিষ্কাশন করা যায়, সেই সকল খনিজকে আমরা কি বলি? আকরিক বলি। কথা কি ক্লিয়ার? নেই কোনো ভেজাল আছে? হোপসো ক্লিয়ার। এখন এখানে হচ্ছে যে একটা আউটার লেয়ার দেওয়া আছে, এটা আসলে বেসিক কিছু এমন মানে এটা খুব
আহামরি খুব কঠিন কিছু না। এটা হচ্ছে একেবারে উপরের স্তর, ক্রাস্ট যেটা মাটি, তারপরে পায় হচ্ছে মেইনলি ম্যান্টেল, মাটির আরেকটা স্তর, কয়েকটা স্তরের মাটি পাওয়া যায়, বুঝছো? এবং এটা তোমার পরবর্তীতে কাজে লাগবে লিটারালি ভার্সিটিতে, যদি তুমি এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড জিনিসপাতির ভিতরে পড়ো তাহলে। এই যে মানে ভূস্তরের যে কতগুলা স্তর আছে এবং এক একটা স্তরে এক এক ধরনের কার্যক্রম আছে, এক এক জায়গার স্তরের গঠন এক এক রকম, সেগুলো আমাদের খুব কার্যক্রম লাগবে। এখন এটা খুব বেশি জরুরি না, আপাতত জাস্ট এটা খালি দেখে রাখলেই পারো যে মাটির কয়েকটা স্তরকে কয়েকটা স্তর, মানে মাটির যে গঠন সেটাকে কয়েকটা স্তরে আসলে ভাগ করা হয়। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে এখানকার ওভারঅল আলাপ। তাহলে খনিজ আর আকরিকের মধ্যেকার বেসিক ইনফরমেশন আমরা বুঝতে পারছি। তাহলে আমরা নিষ্কাশন ধরো যেখানে করতেছি ওটা কি অবশ্যই খনিজ নাকি আকরিক বলো তো? ওটা দুইটাই, খনিজ আকরিকও। আমরা কাউকে কি এমন কাউকে নিষ্কাশন করতে যাবো যেটা শুধু খনিজ, আকরিক না? নিশ্চয়ই না। এই অধ্যায় জুড়ে তুমি যতগুলা পড়বা আসলে বেসিক্যালি সবগুলাই কিন্তু কি আসলে ভাই আকরিক। আকরিক হওয়ার জন্য তাকে তো খনিজ সম্পদ প্রথমে হইতেই হইছে, তারপর দিয়েও তার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে আকরিক, কারণ তাকে আমরা লাভজনক ভাবে আসলে বের করে নিয়ে আসতে পারি। কিন্তু যাদেরকে আমরা লাভজনক ভাবে বের করে নিয়ে আসতে পারি না সে কি হচ্ছে আমাদের আকরিক হবে? নিশ্চয়ই না, ও শুধু খনিজ সম্পদ। কথা ক্লিয়ার? ওকে, এরপরে চলো আমরা হচ্ছে চলে যাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস ধাতু নিষ্কাশনে, এক্সট্রাকশন। আমাদের এক্সট্রাকশন এবং এখানে বলে দেওয়া হচ্ছে এটা ধাতু নিষ্কাশন। মানে এখানে আমরা মেইনলি ধাতু যারা, ধাতু ধাতু আসলে কারা বলো তো? যারা ইলেকট্রন ত্যাগ করে, বেসিক্যালি যারা ইলেকট্রন ত্যাগ করে, মানে আমাদের গ্রুপ 1+2 এদের মৌলগুলো তো অবশ্যই ধাতু হবে, সাথে সাথে হচ্ছে ডি ব্লক বেশ কিছু মৌল হচ্ছে আমাদের ধাতু আছে, তারপরে পি ব্লক কিছু মৌল আমাদের ধাতু আছে। এই সকল ধাতু, এরাই হচ্ছে মেইনলি আমাদের ধাতু। এই ধাতুগুলার আমরা নিষ্কাশন পড়বো এখন বিশেষ করে। এবং দেখো ও হচ্ছে যে মাইনিং এ কাজ করতেছে, একটা রিলেভেন্ট পিকচার তোমাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ এরকম টাইপের একবারে মাইন করে করে খুঁড়ে নিয়ে আসে। মাইনিং রিলেটেড কত ঘটনা কত জায়গাতে, চেরনোবিল এক্সট্রাকশন যদিও মাইনিং রিলেটেড না, যাই হোক ওটা একটা আলাদা ছিল এক্সপ্লোশনটা। বাট এমন জিনিসপাতি তো মাইনিং রিলেটেড তো তুমি অনেক কিছু শুনেছো, দেখেছো, বুঝেছো আশা করি। ওকে, সো এই যে ধাতু নিষ্কাশন বা আমাদের যে মেটাল এক্সট্রাকশন সেইটা যখন আমরা পড়তে চলেছি, এটা তোমার ধাতু অধাতু মানে অন্যান্যগুলাও আছে। হ্যাঁ, অধাতুও নিষ্কাশন করা যায়, কিন্তু ওগুলার বিভিন্ন আবার উপায় আছে, প্রসিজিওর আছে, আমরা সেখানে পরে যাব। আগে আমরা ধাতু নিষ্কাশন যেটার কথা বলতেছি সেটা কমপ্লিট করি। ধাতু নিষ্কাশন করার জন্য ভাই আমাদেরকে এই 5টা ধাপ ফলো করতে হয়। দেয়ার আর 5 স্টেপস টু এক্সট্রাক্ট মেটাল অ্যাকচুয়ালি। 5টা স্টেপ। এই 5টা স্টেপে অনেক অনেক ভেরিয়েশন আছে, অনেক অনেক প্রকারভেদ আছে, এবং তুমি যে ধাতুটার কথা চিন্তা করতেছো, একটা অ্যালুমিনিয়াম হোক, সোডিয়াম হোক, তারপরে হচ্ছে পটাশিয়াম হোক, ফেরাম হোক, মানে যেগুলো আমরা দেখলাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেটাই হোক না কেন, জিঙ্ক, আরো বিভিন্ন ধাতু আছে যেগুলোকে নিষ্কাশন করা হয় আলটিমেটলি। এগুলা নিষ্কাশনের এই 5টা বেসিক স্টেপই থাকবে। এগুলা হচ্ছে বেসিক স্টেপ, এগুলার ভিতরে আবার অনেকগুলার প্রকারভেদ আছে, ডালপালা আছে। আমরা প্রত্যেকটাকে একবারে এমন একটা ক্লিয়ারেন্স দিয়ে পড়বো ইনশাল্লাহ যেন সবগুলা বুঝতে পারি, ধরতে পারি। তুমি বইটা খুললে দেখবা কাইন্ড অফ কোয়াইট কনফিউজিং লাগতেছে জিনিসটা, বাট আমি ইনশাল্লাহ বলি লাগবে না। তুমি ধরো জানো যে এখানে অমুক ধাতুটা আছে, সিম্পলি বুঝো ওখানে অমুক ধাতুটা আছে, এটাকে আবার নিষ্কাশন করে বের করে নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার? তুমি পাইছো কি একটা শিলা বা খণ্ড, পাথরের খণ্ড, এটা এখান থেকে তোমাকে জিঙ্ক ধরে নাও নিষ্কাশন করে বের করে নিয়ে আসতে হবে। ওকে, ভেরি গুড, জিঙ্ক আছে আমার, জিঙ্ক নিষ্কাশন করতে হবে। প্রথমত কি তুমি কি ওখানে জিঙ্ক ঠোকরে ঠোকরে নিয়ে আসবা? নিশ্চয়ই না। ফার্স্ট অফ অল ওই পুরো যে অংশটা আসবে সেটাকে তোমাকে প্রথম স্টেপটাই হচ্ছে এটাকে চূর্ণ বিচূর্ণ করতে হবে, এটাকে পাউডারকরণ করতে হবে। এজন্য এখানে লেখা আছে আকরিকে চূর্ণ বিচূর্ণ করা। এটা সবাইকে করা লাগে, যারা আমাদের কঠিন কঠিন সকল আকরিককে এটা করা লাগে। হ্যাঁ, এখন তরল আকরিককে নিশ্চয়ই চূর্ণ বিচূর্ণ করার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা কঠিনকে প্রথমত চূর্ণ বিচূর্ণ করবো, এবং ম্যাক্সিমাম আমাদের যে আমাদের ধাতু নিষ্কাশনের সেখানে ম্যাক্সিমাম পদার্থটা থাকে হচ্ছে কঠিন আকারে, দ্যাটস আমরা তাকে চূর্ণ বিচূর্ণ করি। আমরা হচ্ছে ওইরকম গরম ম্যাগমা নিয়ে নিশ্চয়ই কাজ করতে পারি না। ওটা যখন পরবর্তীতে মানে শিলাতে রূপান্তর হবে, শিলা থেকে আমরা জানতে পারবো যে না এখানে এতটুকু পরিমাণে আছে, তাহলে সেখান থেকে আমার নিষ্কাশন করা পসিবল, তখন আমরা মেইনলি নিষ্কাশনে যাই। তাহলে আমার প্রথম স্টেপ হচ্ছে ভাই চূর্ণ বিচূর্ণ করা, এবং চূর্ণ বিচূর্ণ করার জন্য আমাকে ক্রুশার দিয়ে ক্র্যাশ করতে হবে বেসিক্যালি, আর কিচ্ছু না। ঠিক আছে, ক্র্যাশ করতে হবে। ক্র্যাশ করার জন্য উপায় আছে, ওটা আমি দেখাচ্ছি। মেশিনারিজ আছে অনেকগুলো, এগুলো তুমি ভার্সিটিতে ওঠার পরেও দেখতে পাবা, আছে বল ক্রুশার আছে, জাম্বু ক্রুশার আছে। আচ্ছা, তো চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে প্রথমত অত বড়টাকেই তো চূর্ণ বিচূর্ণ করতে পারবে না, ওটাকে ছোট 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 করে ভাঙতে হবে, তারপরে আরো ছোট করতে হবে, তারপরে যে এটা না হলে তুমি জাঁতা পিসার মতন করে একবারে পিষতে পারবা। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আচ্ছা, সেকেন্ড স্টেপ যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আকরিকের ঘনীকরণ, এটা বলা আছে। এবার আকরিকের ঘনীকরণ এটা বিভিন্ন উপায়ে করা লাগে। আকরিকের ঘনীকরণ হচ্ছে যে প্রক্রিয়াটা অ্যাপ্লাই করে, মানে এটা ধরো যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে একটা প্রক্রিয়াতে আসলে এটাকে আলাদা করতে হবে, যদি হচ্ছে মার্কারি ধাতু হয় তাহলে আলাদা প্রক্রিয়াতে আলাদা করতে হবে, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এক একজনকে এক একটা উপায়ে আলাদা করতে হয়। তাহলে আমাদের অন্তত বেসিক কিছু ধাতুর মানে একেবারে রেলিভেন্ট
পৃথকীকরণ বা পার্থক্যীকরণের মানে যেটাকে বলে কেস স্টাডি বলো অথবা যেটাকে এক্সাম্পল বলো সেটা পড়তে হবে, সেগুলো তো আমরা পড়বো যাচ্ছি, কিন্তু ওভারঅল সবগুলা ধাতুরই কথাবার্তা যেন চলে আসে, দ্যাটস ওয়াই কিন্তু এগুলাকে আমরা আলাদা করে রাখছি। ওকে, তো আকরিকের ঘনীকরণ করা হয় 4টা স্টেপে। এই যে 4টা স্টেপ, এই 4টা স্টেপের মাধ্যমে আকরিকের ঘনীকরণ করা হয়। ঠিক আছে, তো এই 4টা স্টেপ কি কি আমি যদি সেগুলো তোমাদেরকে একটু বলি। 4টা স্টেপ, তো ওই 4টা স্টেপের যে প্রথম স্টেপটা ভাইয়া আমাদের আকরিকের ঘনীকরণ আমরা করতেছি। আমি তোমাকে বলি আমাদের আকরিকের ঘনীকরণের ক্ষেত্রে ওকে, তো 4টা স্টেপ আছে আমাদের এখানে। এই এই যে 1টা 2টা হচ্ছে যে 3টা এগেইন হচ্ছে যে 4টা, এই কয়টা 4টা স্টেপ। তো এই 4টা স্টেপের ভিতরে এই 4টা স্টেপ এগুলা আমরা হচ্ছে যে এখানে লিটারালি লিখে রাখতে চাচ্ছি। এগুলা খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হতে চলেছে আমাদের জন্য। তো এগুলাকে আমরা একটু সরাই তো। আচ্ছা, এটাকে যদি আমরা একটু সরাই দিয়ে দিকে তাহলে কোনো সমস্যা হবে না হোপসো। পি ব্লক মৌল ধাতু এগুলা তুমি বুঝে যাবে আশা করি, সমস্যা হবে না হোপসো। আচ্ছা, দেখো আমি বলতেছি 4টা স্টেপে প্রথম যেটা সেটা হচ্ছে হাইড্রোলাইটিক। একটা স্টেপ হচ্ছে আমাদের হাইড্রোলাইটিক প্রসেস। হাইড্রোলাইটিক আমরা প্রসেসের ভিতরে কিন্তু ডিটেলসে যাব, তখন তুমি আরো ভালো মতন বুঝতে পারবে হাইড্রোলাইটিক প্রসেস। সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের হাইড্রোলাইটিক পরে পরে ফেনা ভাসমান পদ্ধতি। প্রসেসের নামই এটা, ফেনা ভাসমান পদ্ধতি। মজাদার প্রসেস অ্যাকচুয়ালি, ফেনা ভাসমান পদ্ধতি। 3 নাম্বার যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের হাইড্রোলাইটিক প্রসেস, তারপরে হচ্ছে আমাদের ফেনা ভাসমান পদ্ধতি, আমাদের হচ্ছে রাসায়নিক উপায়, এটা 3 বা 4 বলতে পারো। 4 নাম্বার যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক বা চৌম্বকীয় পৃথকীকরণ। এই এক একজনকে এক একটা উপায় আসলে দিতে হবে। পৃথকীকরণ আমি ডিটেলসটা বলি, প্রত্যেকটা স্টেপের ভেতরে কিন্তু আমরা ভেঙে ভেঙে ঢুকবো, সো সমস্যা নাই। এগুলো আমরা তাহলে প্রথমেই মনে রাখবো। আকরিকের ঘনীকরণ যে পদ্ধতি প্রয়োগ করে মেইনলি আমরা পৃথকীকরণ প্রসেসটা কেবল শুরু করতেছি, গুড়া বা আমাদেরকে চূর্ণ বিচূর্ণ সবগুলাকে করতে হবে। তারপরে কোন জিনিসটার আকরিক সেটার উপর নির্ভর করে এখানে পার্থক্যটা ভাগ হয়ে যাবে, পদ্ধতিটা ভাগ হয়ে যাবে। এরপরে যখন আমি আসি ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, তারপরে এই যে মানে ঘনী বলতে কি করলা তুমি, একত্রিত করলা জিনিসটাকে, তোমার ওর ভিতরে তো ভেজাল ছিল বেশ কিছু, ওগুলাকে দূর করে ফেললা। এখন তোমার ওই আকরিকের মধ্যে কোনো যৌগ আছে বা অন্য কোনো একটা যৌগে রূপান্তর হয়ে আছে, বাট স্টিল এটাতে খালি ওরাই আছে, আর কোনো কে নাই, ওই যে আর কোনো আমাদের অপদ্রব্য বা ভেজালগুলা নাই, কোনো খনিজ মল নাই। খনিজের মধ্যে যেটা ভেজাল সেটাকেই খনিজ মল বলে, পাবা একটু পরেই পাবা, একটু ধৈর্য ধরো। এরপর আসো ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। এই অক্সাইডে রূপান্তর করতে পারি হচ্ছে আমরা 2টা স্টেপ দিয়ে। ঘনীকৃত আকরিকের অক্সাইডে রূপান্তর, হ্যাঁ, এই অক্সাইডে রূপান্তর করতে পারি হচ্ছে আমরা 2টা উপায়ে। প্রথম যে উপায়টা ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করব আমরা, মানে তার অক্সিজেনের যৌগে, সেটা হচ্ছে তাপীয় একটা হচ্ছে ভস্মীকরণ, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ভাইয়া 2টা উপায়ের ভিতরে আরেকটা হচ্ছে তাপীয় জারণ। একটা ভস্মীকরণ আর একটা হচ্ছে জারণ। দুইটাই মেইনলি একই টাইপের জিনিস, বাট একটু ডিফারেন্স আছে, বেসিক ডিফারেন্স। আমরা যখন যাবো এটার ভিতরে তখন তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ ডিফারেন্সটা। ওকে, এটা হইলো। এরপর ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। ওই যে অক্সিজেন বানায় ফেললাম, এবার অক্সাইডটাকে আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করব। এটার কয়েকটা উপায় আছে, এবং অক্সাইডটাকে মুক্ত ধাতুতে রূপান্তর করার যে উপায়গুলা তার ভিতরে এখানে 3টা উপায় আছে আমাদের। প্রথম উপায়টা যেটা অক্সাইডকে আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করতেছি, প্রথম উপায়টা হচ্ছে দেখো আমাদের তড়িৎ বিশ্লেষণ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ভাই কার্বন বিজারণ, কার্বনের যৌগে পরিণত করব আমরা মেইনলি, কার্বন বিজারণ। তারপরে একটা হচ্ছে আমাদের স্ববিজারণ। ভালো করে বুঝো জিনিসটা এরকম, তোমাকে একটার পর একটা ধাপে আসতে হবে। মনে করে নাও তুমি চূর্ণ বিচূর্ণ করার পরে ফেনা ভাসমান পদ্ধতিতে আসলা, মানে ঘনীকরণের ক্ষেত্রে তুমি ফেনা ভাসমান পদ্ধতিটা নিলা। এরপরে তোমাকে ওই যৌগটাকে কিসে পরিণত করতে হবে, তার অক্সাইডে পরিণত করতে হবে। তারপরে তার অক্সাইডে পরিণত করার জন্য তুমি দাপীয় ভস্মীকরণে গেলা। এটা কিন্তু ফিক্স, যেটাতে ভালো হয় সব থেকে, যেটা সব থেকে লাভজনক সেটা করতে হয় আমাদের। আমরা যেটা করি সেটা তোমাকে বলে দিচ্ছি, আমার তোমার ঠিক করার কিছু নাই এখানে। তারপরে তাপীয় ভস্মীকরণের পরে ধরে নাও আমার তাকে কার্বন বিজারণ দেওয়া লাগলো, হতেই পারে। তারপরে যে এটা আমি যখন হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ করছি, সেখানে আমাদের কয়টা ধাতু বিশুদ্ধকরণের ক্ষেত্রে ভাই 2টা স্টেপ ধাতু বিশুদ্ধকরণের। একটা স্টেপ হচ্ছে আমাদের ধাতু বিশুদ্ধকরণের একটা স্টেপ হচ্ছে বিগালক যোগ করা,
বিগালক যোগ করা, আর একটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণের হচ্ছে আসলে আমাদের দুইটা জায়গাতে মেইনলি অ্যাপ্লিকেবল হচ্ছে। একটা এখানেও এই যে অক্সাইডে রূপান্তর করার ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারতেছি, আবার হচ্ছে যে মুক্ত ধাতুতে রূপান্তর করার ক্ষেত্রে আমরা করতে পারতেছি মুক্ত ধাতুতে রূপান্তর করার ক্ষেত্রেও করতে পারতেছি তড়িৎ বিশ্লেষণ, আবার যখন আমরা ধাতু বিশুদ্ধিকরণ করতেছি ওখানেও পাচ্ছি তড়িৎ বিশ্লেষণ। তো দুইবার তড়িৎ বিশ্লেষণ করা লাগবে না, যাদেরকে এখানে তড়িৎ বিশ্লেষণ করে দিচ্ছি তারা ওখানেই শেষ, বুঝছো? এমন তো কাউকে কাউকে করা লাগে শুরুতেই, আবার কাউকে কাউকে এমন হচ্ছে যে কার্বন বিজারণ বা স্ববিজারণ করার পরে তড়িৎ বিশ্লেষণ করা লাগতেছে, হইতেই পারে। ঠিক আছে, এখন অনেক কিছু তুমি নতুন শিখতেছো, গুরুত্বপূর্ণ শিখতেছো, এবং এই ছকটা যারা মনে রাখতে পারবে তারা ইনশাল্লাহ আশা করা যায় গ বা ঘ এর একটা কোশ্চেনের উত্তর ডান। গ বা ঘ এর প্রশ্ন একটা অবশ্যই ডান, অবশ্যই করে লিখে রাখতে পারো, অবশ্যই ডান, 3টা স্টার দিয়ে দাও। এই ছকটা যারা বুঝতে পারবে, এই ছকটা যারা মনে রাখতে পারবে, এটা কিন্তু তোমার বইয়ের ভিতরে এরকম ভাবে আসলে দেয়া থাকে না। আমি ইচ্ছা করে জিনিসটা তুমি পুরোটা পড়ার পরে, বইটা পুরো রিডিং পড়ার পরে সব যদি তোমার একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মনে থাকে তাহলে তুমি সাজাতে পারবা, বাট স্টিল আমরা সুন্দর করে সাজাই দিছি যেন তোমার আসলে কোনো প্যারা না থাকে বিশেষ করে। ঠিক আছে, ওকে। সো তাহলে এই জায়গার ভিতরে যেহেতু ডান হয়ে যাবে, এখানে একটা স্টার সাইন দিয়ে দাও, লিটল ডান হয়ে যাবে, মজা করতেছি না। ওকে, সো আশা করি তুমি বেসিক হিসাবটা বুঝছো। আমার 5টা উপায় আছে বা 5টা ধাপ আছে, ওই 5টা ধাপের ভিতরে ওই 5টা ধাপ কমপ্লিট করা যায় অনেক কয়টা ভাবে। তার ভিতরে একটা ধাপ যেটা করে শুরু, আকরিকে চূর্ণ বিচূর্ণকরণ, ওটা একভাবেই করতে হবে, বল ক্রুশার জাম্বো ক্রুশার দিয়ে প্রথমত তোমার কঠিন আকরিকটাকে তুমি চূর্ণ করলা। ওকে, এরপরে ঘনীকরণে আসতে হবে। আকরিকের ঘনীকরণ করা যায় কয়টা উপায়ে? 4টা উপায়ে। এক, প্রথম যেটা সেটা হচ্ছে হাইড্রোলাইটিক পদ্ধতি, সবথেকে মজাদার পদ্ধতি, সবথেকে সহজ পদ্ধতি কাইন্ড অফ, তুমি বলতে পারো। আকরিকের ঘনীকরণ জিনিসটা কি? ওই যে বললাম এত বড় একটা পাথর পাইছো, এত বড় একটা শিলার খণ্ড পাইছো, ওই খণ্ডটাকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দিলা। ওই খণ্ডের ভিতরে তো খালি ওই আকরিকটা নেই, ওর সাথে তো কিছু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কিছু হচ্ছে অন্যান্য অপদ্রব্য, মানে সিলিকন, অধাতু, অপধাতু কিছু যুক্ত আছে, ওগুলাকে আলাদা করতে হবে। ওটাই হচ্ছে আকরিকের ঘনীকরণ। ঘনীকরণ মানে আকরিকটুকুকে আলাদা করা, আকরিকের যে যৌগটুকু সেটুকুকে আলাদা করা। ধরো আকরিকটা হচ্ছে জিঙ্ক, জিঙ্কটা অক্সাইড আকারে আছে, বা জিঙ্কটা অক্সাইড না, জিঙ্কটা আমি ধরে নিলাম সালফাইড আকারে আছে, ধরে নাও, তাহলে সেটাকে ঘনীকরণ আমাকে প্রথমত করতে হবে, বুঝলা? এই ঘনীকরণ করার পরে ওর ভিতরে তখন যতটুকু অপদ্রব্য বা ওই যে সালফাইডটাকে তো আমাকে সরাইতে হবে, সালফারটাকে, তো ওই সালফারটাকে সরানোর ক্ষেত্রে তারপরে আমি যাব হচ্ছে তার কি, ওই যে ঘনীকরণ করলাম ফেনা ভাসমান পদ্ধতিতে, ওইটার ধরে নাও ফেনা ভাসমানই করা হয়, কোনটা কাকে কিভাবে করা হয় সেটা আমাদেরকে শিখতে হবে বা জানতে হবে। আচ্ছা, তারপরে ঘনীকৃত যে আকরিক সেটাকে অক্সাইডে রূপান্তর করতে হবে আমাদের। ভেরি গুড থিং। ঘনীকৃত আকরিকটাকে অক্সাইডে রূপান্তর করতে পারি 2 রকম ভাবে, একটা হচ্ছে ভস্মীকরণ আর একটা হচ্ছে তাপীয় বিজারণ। ঠিক আছে, সরি, তাপীয় বিজারণ না, তাপীয় জারণ যাকে বলে, তাপীয় জারণ। এরপরে চলে যাব আমরা ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। ধাতব অক্সাইডকে যখন আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করতে যাচ্ছি সেটা আমার 3টা উপায় হতে পারে। এক, তড়িৎ বিশ্লেষণ। 2, তারপরে তড়িৎ বিশ্লেষণে তুমি যদি করো তাহলে হইলো, তারপরে হতে পারে হচ্ছে কার্বন বিজারণ, তারপরে হতে পারে স্ববিজারণ। যারা আসলে কম সক্রিয় ধাতু তাদের ক্ষেত্রে স্ববিজারণই কাজ করে। তারপরে যাব হচ্ছে আমরা ধাতুর বিশুদ্ধিকরণ। বিশুদ্ধিকরণ একেবারে শেষে যেটা আমরা পাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ অথবা বিগালক যোগ করা। এখন আমরা প্রত্যেকটা স্টেপের আর কি ডিটেলসে ঢুকবো এবং কাকে কোন পদ্ধতিতে মেইনলি করা হয় সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের এই পার্টের ক্লাসটা শেষ হবে। চলো শুরু করি। প্রথমত চূর্ণকরণ। ওই যে খণ্ডগুলা ছিল, যে বিশাল বিশাল খণ্ডগুলা ছিল, ওই খণ্ডগুলার ভিতরে দিলা, এই যে এটা হচ্ছে আমরা বলি হচ্ছে ক্রুশার, এটাকে বলা যায় হচ্ছে যে তারা মেনলি কি করে, ক্র্যাশ করে, ক্র্যাশার অ্যাকচুয়ালি, একেবারে চিপে চুপে একেবারে পাউডার বানায় ফেলবে। ঠিক আছে, এখানে আমরা বলতেছি যে ধরো আমাদের বিশাল খণ্ড ছিল, আমাদের এই যে পাথরের মনে করো না 2টা বিশাল খণ্ড আছে আমাদের, এই বিশাল খণ্ডগুলোকে আমরা ছোট 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 এতগুলা খণ্ডে পরিণত করলাম, এরকম ছোট ছোট এই যে এরকম টাইপের, তাও বড় বড় একটু খণ্ডগুলা হয়ে থাকলো, এটা অনেকগুলা, হ্যাঁ, বৃহৎ খণ্ড। এই বৃহৎ খণ্ডটাকে আমরা প্রথমে কিসে পরিণত করতেছি, এই যে এরকম ছোট খণ্ড, তারপরে কি, তাও তো এটা খণ্ডই হয়ে আছে তাই না? এই ছোট খণ্ডের পরে এটাকে আমরা হচ্ছে যে একেবারে পাউডার বানায় ফেলতেছি, বুঝছো? একেবারে পাউডার বানায় ফেলতেছি, একেবারে এই যে একটা প্লেট, এই প্লেটের ভিতরে এমনি হচ্ছে যে পাউডারটা আর কি স্তূপীকরণ করা আছে, পাউডারটা হচ্ছে স্তূপীকরণ করা আছে। তারপরে বললাম এটা হচ্ছে আমাদের পাউডার, এবং ওটা আমরা কি দিয়ে করি আসলে, যে ক্র্যাশার দিয়ে মেইনলি করতেছি। ঠিক আছে, এই যে পাউডার করলাম, এটা হচ্ছে চূর্ণ বিচূর্ণকরণ, একেবারে বেসিক হিসাব। এখানে ক্রুশার, বিভিন্ন টাইপের ক্রুশার থাকে, জাম্বো ক্রুশার থাকে, তারপর বল ক্রুশার থাকে, হ্যাঁ, এটা দিয়ে আমরা এটাকে ক্র্যাশ করে পাউডার বানাইলাম। ওকে, পাউডার বানানোর পরে এবারে চলে আসতে হবে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমাদের আসলে আকরিকটা কি প্রকৃতির ধাতু আছে সেটার উপর নির্ভর করে আমরা এখানে হয় দিব হচ্ছে আমাদের ওই যে 4টা পদ্ধতি আছে যে বললাম, হাইড্রোলাইটিক,
তারপরে একটা আছে হচ্ছে ফেনা ভাসমান, তারপরে আছে হচ্ছে আমাদের রাসায়নিক, তারপরে আছে হচ্ছে চৌম্বকীয়। 4টা যে পদ্ধতি আছে তার উপর নির্ভর করে আমরা এটা মেইনলি দিব। এরপরে চলে আসো আকরিকের ঘনীকরণ। এই যে ঘনীকরণ 4টা স্টেপের ভিতরে যে কোনো একটার ভিতরে যাবে। 4টা কি কি আবারও বলি যেন এগুলা ভুলে না যাওয়া যায়। হাইড্রোলাইটিক, এরপরে হচ্ছে তোমার আমাদের হাইড্রোলাইটিকের পরে ছিল হচ্ছে ফেনা ভাসমান। যে সকল আকরিক, এখন আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, যে সকল আকরিক সালফাইড যে যৌগ রূপে থাকে তাদেরকে অবশ্যই ফেনা ভাসমান পদ্ধতিতে করা হয়। কি বললাম আমি? যে সকল আকরিক, এই ইনফরমেশনগুলো কিন্তু খুব জরুরি। যে সকল আকরিক, এই ইনফোগুলো তুমি যদি জানো তাহলে দেখবা যে তুমি কিন্তু এই চ্যাপ্টারে অনেক কোয়েশ্চেনের উত্তর করতে পারতেছো। যে সকল আকরিক ধাতব সালফাইড আকারে থাকে, ধাতব সালফাইড আকারে থাকে, যে সকল আকরিক ধাতব সালফাইড আকারে থাকে, যে সকল আকরিক ধাতব সালফাইড আকারে থাকে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা কি করব আসলে? তাদেরকে আমরা হচ্ছে তাদের ফেনা ভাসমান পদ্ধতিতে করা হয়। তাদের ফেনা ভাসমান মাস্ট। ওকে, সালফাইড যেমন হচ্ছে জিঙ্ক সালফাইড হতে পারে, তারপরে লেড সালফাইড হতে পারে। ঠিক আছে, বুঝছো তো? সালফাইড আকারে। হাইড্রোলাইটিক কারা সেটাও যাচ্ছি, বলতেছি, সমস্যা নাই। এরপরে চলে যাও আমাদের 3 নাম্বার যে প্রসেসটা ছিল সেটা কি? আমাদের ম্যাগনেটিকটা আগে দিয়ে দিই। চুম্বকীয় ম্যাগনেটিক পৃথকীকরণ। ম্যাগনেটিক বা চৌম্বকীয় পৃথকীকরণ। চৌম্বকীয় পৃথকীকরণ জিনিসটা কি? এখানে হচ্ছে চুম্বকে যারা আকর্ষিত হবে। কারা চুম্বকে আকর্ষিত হয়? লৌহ বা ফেরাম এর আকরিকগুলো আমার চুম্বকীয় আকর্ষণ হয় না? আকরিকগুলো, তাহলে চুম্বকীয় ওই আকরিকগুলো আমরা চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিতে অবশ্যই চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, আরো বেশ কিছু আছে যারা চুম্বকে আকর্ষিত হবে। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। কাউকে আমাদের রাসায়নিক বিক্রিয়া করে আলাদা করতে হয়, রাসায়নিক পদ্ধতি। আমি যাচ্ছি, তুমি দেখতেই পাবা কাদেরকে কোন পদ্ধতিতে দেওয়া হয়। ক্লিয়ার? এখন এই জিনিসটা দেখো, এখানে বলা আছে খনিতে আকরিকের সাথে বালি, পাথর, কাদামাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ, অপদ্রব্য বা ভেজাল হিসাবে যারা থাকে তাদেরকে আমরা বলি খনিজ মল, সডাস্ট। খনিজ মল বলে তাদেরকে। ওকে, এটা কিন্তু প্রায় ক নাম্বারে আসার মতন একটা কোশ্চেন, খনিজ মল কাকে বলে? তাহলে আমরা বলতে পারি আমাদের খনিজ পদার্থে বা আকরিকের সাথে আমাদের কি বলে বালি, পাথর, কাদামাটি অথবা অন্যান্য পদার্থ ভেজাল বা যেটা আমাদের অপদ্রব্য হিসেবে যুক্ত থাকে তাদেরকে আমরা খনিজ মল বলি। ওকে, খনিজ মল সমূহকে দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকেই আকরিকের ঘনীকরণ বলে। তাহলে আকরিকের ঘনীকরণ যেটার কথা বলতেছি, যে আমাদের আকরিক যুক্ত যে যৌগগুলো বা টার্গেটেড যে যৌগগুলো সেগুলোকে আমরা আলাদা করতেছি, এবং ওটা করার উপায়টা কি? খনিজ মলটাকে দূর করে আমরা যে পদ্ধতিতে মেইনলি হচ্ছে যে আমাদের টার্গেটেড যৌগ বা যেগুলো থেকে আমরা আকরিক নিষ্কাশন করব সেগুলোকে একত্রিত করার যে পদ্ধতি সেটাকেই বলতেছি আমাদের মানে কি? আকরিকের ঘনীকরণ। এই যে আকরিকের ঘনীকরণ সেটাকেই বলতেছি। আশা করি বুঝা গেছে। ওকে, এই আকরিকের ঘনীকরণ কয়টা স্টেপে করা যায়? এই কয়টা স্টেপে করা যায়। এখন তার ভিতরে প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের হাইড্রোলাইটিক ঘনীকরণ। এটা সবথেকে মজাদার এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হলো এরকম, হাইড্রোলাইটিক ঘনীকরণ পদ্ধতিটা হচ্ছে মানে পানিতে যে সকল ধাতব যৌগ মেইনলি ভাসবে না, ভালো করে বুঝো। পানিতে যে সকল ধাতব যৌগ ভাসবে না মানে ভারী ধাতুর যৌগ, সিম্পলি বলতে পারো ভারী ধাতব যৌগ। তোমার তো গুঁড়া আছেই, গুঁড়া করা আছে না? এখানে যে বেসিক কাজটা করা হয় দেখো, একটা খাঁজ রাখা হবে যেরকম, এই যে খাঁজ কাটা টেবিল, দেখো ভালো করে বুঝো, খাঁজ কাটা টেবিল, এই যে খাঁজ কাটা টেবিল, এর উপর দিয়ে পানিটা প্রবাহ করা হয় আর এই যে এখান দিয়ে তোমার হচ্ছে ওই ইটা পড়তেছে তোমাদের, এই যে এটার ভিতর দিয়ে ওই যে ইগুলা পড়তেছে, কি বলে যে তোমার যে গুঁড়া করা বা চূর্ণ করছো, তুমি চূর্ণ তো তোমার কাছে আছে, ওই চূর্ণটা তুমি ফালাচ্ছ। তাহলে তোমার যেটা ভারী ধাতু থাকবে ওটা কি পানিতে সুন্দর মতন ডুবে এগুলাতে, এই যে এগুলাতের ভিতরে জমা হয়ে যাবে না? জমা হয়ে যাবে। আর এই উপর দিয়ে যেহেতু পানির প্রবাহটা যাচ্ছে, সো পানির প্রবাহ যদি যায় তাহলে যে হালকা ধাতুগুলা মানে যেগুলো মেইনলি পানিতে ভাসা শুরু করবে সেগুলা কি এই প্রবাহের ভিতরে আলাদা হয়ে চলে যাবে না? এবং ওগুলাই তো মেইনলি তোমার অপদ্রব্যগুলা কি হালকা না? তাহলে ভরের পার্থক্য ইউজ করে মেইনলি এটা কাজ করা হয়, ভারী ধাতব যৌগগুলা দেওয়া হয়, ভরের পার্থক্য ইউজ করে ব্যবহার করে অপদ্রব্য বা ভেজাল দূরকরণ করা হয়, অপদ্রব্য বা ভেজাল দূরীকরণ।
অপদ্রব্য বা ভেজাল দূরীকরণ করে। কথা কি বুঝছো? বুঝা গেছে আশা করি। এটা হচ্ছে আমাদের ভরের পার্থক্য ইউজ করে, অর্থাৎ যেগুলা হালকা সেগুলা ভাসা শুরু করবে, ভেজাল, অপদ্রব্য, ভেসে 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 আলাদা হয়ে যাবে। ওকে, পানির ফ্লোতে চলে যাবে। ওকে, এই তো বুঝা গেছে তাহলে হাইড্রোলাইটিক পদ্ধতিতে আকরিকের ঘনীকরণ। তারপরে আমি যখন পানিটা শুকায় ফেলবো, এরপরে পানিটা যদি শুকায় ফেলি তাহলে একেবারে এগুলাতে লেয়ার আকারে কি লেগে থাকবে, যে আমাদের টার্গেটেড আকরিক সেই লেয়ারগুলো লেগে থাকবে না? তারপরে সেটাকে আমাকে কিসে অক্সাইডে রূপান্তর করার প্রসেসে চলে যেতে হবে। বুঝছো? তো আমি তো এটা এই একটা পদ্ধতি যদি করি তাহলে ওর ক্ষেত্রে কি আর ফেনা ভাসমান করার দরকার আছে? না, এগুলা তো বিভিন্ন স্টেপ, যে কোনো একটা করা লাগে। কিছু কিছু ক্ষেত্রে ডাবল করা লাগতে পারে, এটা ডিপেন্ড করতেছে। বাট আমি ধরো এখান থেকে যেমন একটা করলাম, এই যে এখান থেকে একটা করলাম, এটা কি আমাদের হাইড্রোলাইটিক পদ্ধতি হয়ে গেল ধরো। তারপরে আমাকে তাকে অক্সিজেনে পরিণত করতে হবে, যে কোনো একটাতে অক্সাইডে পরিণত করলাম। তারপরে তাকে আমার মুক্ত ধাতুতে পরিণত করতে হবে, যে কোনো একটাতে মুক্ত ধাতু করলাম। তারপরে আবার যে কোনো একটাতে কিসে করতে হবে, বিশুদ্ধীকরণ করতে হবে। এটাই তো স্টেপগুলা। ওকে, তাহলে আমরা ওটা বুঝলাম। এবার ফেনা ভাসমান পদ্ধতিটার ভিতরে ঢুকি, তাহলে বুঝি। ফেনা ভাসমান পদ্ধতির ক্ষেত্রে যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা বলেই দিলাম আমি, যে আমাদের যে সকল যৌগ ধাতব সালফাইড সালফেট, সালফাইড আর সালফাইড, ঢাকা, মানে ঢাকা না, কি বলবো, ডেকেনের এই যে সালফাইড আকারে থাকে, তাদের মাস্ট কি ফেনা ভাসমান পদ্ধতিতে আসতে হবে। ওকে, তো এই যে সালফাইড আকারে যেটা থাকতেছে তাদেরটার ভিতরের কাহিনীটা কি এবং কিভাবে কি করা হয় সেটা আমি বলে দিচ্ছি। তো এই যে সালফাইড আকারে যেটা থাকবে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, ওকে, সো সালফাইড আকারে যেটা থাকবে তাদেরকে আমরা করব, যেমন হচ্ছে মনে করুন আমরা কিছু যদি উদাহরণ লিখি তাহলে সেটা হবে হচ্ছে ধরে নাও জিঙ্ক সালফাইড, লেড সালফাইড, তারপরে হচ্ছে আমাদের সিন্নিবার বা মার্কিউরাস সালফাইড। এই সকল যৌগগুলা অবশ্যই দেখা যায় যে আমরা এর মাধ্যমে মেইনলি করতেছি। ঠিক আছে? আচ্ছা, সো এই সকল যৌগগুলাকে অবশ্যই ফেনা ভাসমান পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি। ফেনা ভাসমান পদ্ধতির ভিতরে আসলে করা হয় কি, ভালো করে দেখো। ফেনা ভাসমান পদ্ধতির ভিতরে যে কাজটা করা হয় সেটা হচ্ছে, এই যে এটা একটা টেস্ট টিউব নিলাম, যদি এটা বড় আকারে করা হয়, আমি তোমাকে করে এক্সপেরিমেন্টাল ভ্যালুর যেটা হিসাব সেটা দেখাচ্ছি। এর ভিতরে উপরের অংশে রাখলা হচ্ছে ভাইয়া তুমি কেরোসিন বা একটা জৈব দ্রাবক। ভালো করে বুঝো, উপরের অংশে রাখছো তুমি হচ্ছে কেরোসিন বা জৈব দ্রাবক, নিচের অংশে রাখছো হচ্ছে ভাই তুমি পানি। তাহলে নিচের অংশটা হচ্ছে তোমার হচ্ছে ভাই পানি, আর উপরের অংশটা হচ্ছে তোমার জৈব দ্রাবক কেরোসিন বলতে পারি। ঠিক আছে? ওকে, এরপরে তুমি এর ভিতরে মেনলি ওই যে চূর্ণটা দিবা। এর ভিতরে তুমি দিয়ে দিবা কি, ওই যে ইটা তোমার ওই চূর্ণগুলা। কিসের চূর্ণগুলা রে? এই যে তোমাদের যে ওই যে ওই মানে যে চূর্ণ করলা তুমি, সেটাকে হচ্ছে যে আমরা বলতেছি খনিজ চূর্ণ। আসলে খনিজ চূর্ণ যেটা, সেটা আসলে তুমি দিয়ে দিবা এর ভিতরে। ওকে, এর ভিতরে দিয়ে দেওয়ার পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, হইলো এই যে এমনে থাকবে। হ্যাঁ, আমি তোমাকে বলি, এর ভিতরে দিয়ে দেওয়ার পরে যে ঘটনাটা ঘটবে সেটা হলো, খনিজ চূর্ণটা দিছো না, খনিজ চূর্ণ দেওয়ার পরে যেটা তোমার খনিজ মল সেটা পানির ভিতরে নিচে জমা হয়ে যাবে, এবং সালফাইড যে যৌগটা, এটা এই যে তৈলাক্ত স্তর তৈরি করবে উপরে। এটা পানি পর্যন্ত দ্রবীভূতই হবে না বা পানি পর্যন্ত যাবেই না, কেরোসিন ভেদ করে আসতে পারবে না, এটা আরামসে উপরে একটা তৈলাক্ত স্তর তৈরি করবে। ঠিক আছে? তাইলে তো তোমার কাছে আলাদা হয়ে গেল জিনিসটা। এই যে উপরে যেটা তৈলাক্ত স্তর, এটা আসলে কি, কিসের তৈলাক্ত স্তর? এটা হইলো তোমার ওই খনিজের তৈলাক্ত স্তর। আর খনিজ মলটা কি, এই যে নিচে হচ্ছে কি আসছে, খনিজ মল। ঠিক আছে? এরপরে তুমি একটা স্প্যাচুলা দিবা। স্প্যাচুলাগুলা কেমন থাকে আমাদের, এই যে লম্বা একেবারে ডাঁটিযুক্ত যে স্প্যাচুলাগুলা, এই স্প্যাচুলাগুলা নিলা তুমি একটা, এই স্প্যাচুলাতে নিয়ে এবার তুমি হচ্ছে এটাকে আলাদা করে ফেললা। স্প্যাচুলাতে এই যে এই তৈলাক্ত স্তরটাকে নিয়ে নিবা, দেন হচ্ছে তোমার ওই আকরিক যেটা ঘনীকরণ হয়ে গেল, আকরিক ঘনীকরণ। ওই স্প্যাচুলা বা চামচ দিয়ে ওই তৈলাক্ত স্তরটা উঠায় নিলা, তাহলে আকরিক ঘনীকরণ হয়ে চলে আসলো। বুঝছো তো? এই যে তৈলাক্ত স্তর, এই তৈলাক্ত স্তরটাকে তুমি আলাদা করে নিয়ে নিবা। এই যে তৈলাক্ত স্তর এখানে যেটা তৈরি করতে, সেটাকে তুমি আলাদা করে স্প্যাচুলাতে করে আলাদা করে এই যে নিয়ে বাইরে নিয়ে চলে আসলা। তাহলে এটাই তোমার
ফেনা ভাসমান পদ্ধতিতে আকতিক মানে ঘনীকরণের যে স্টেপটা সেটা কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের ফেনা ভাসমান পদ্ধতি। যে আমাদের সালফাইড জাতীয় যে যৌগগুলা, এটা কিন্তু কতবার যে একটা এমসিকিউ আসছে ভাই এই লাইনটা, আমি আবারও বলতেছি কিন্তু এটাকে তাহলে আরো কয়েকটা আমরা স্টার দিয়ে দিতে পারি। কতবার যে আসছে যে ফেনা ভাসমান পদ্ধতিতে বা উমুকের সালফাইড, এটাকে কোন পদ্ধতিতে দেওয়া লাগবে? ফেনা ভাসমান পদ্ধতি। সালফাইড মিন্স আমাদের আকরিক ঘনীকরণের কোন পদ্ধতি? ফেনা ভাসমান পদ্ধতি। এরপরে আমরা চলে যাব আমাদের চৌম্বকীয় পার্থক্যীকরণ, পৃথকীকরণ। চৌম্বকীয় পৃথকীকরণের হিসাবটা খুব সহজ, কাইন্ড অফ এর যে একেবারে এরকম থাকবে, জিনিসটা বুঝো। তাহলে এখানে আমরা কাদেরকে দিব মেইনলি? যারা চৌম্বকের প্রতি আকর্ষিত হয়। যারা চৌম্বকের প্রতি যে সকল যৌগ আকর্ষিত হয়, Fe2O3, Fe3O4, তারপরে হচ্ছে আমাদের Fe2O3, 2 অণু পানি, এই সকল যে যৌগগুলা রয়েছে, ম্যাগনেটাইট, হেমাটাইট, এই সকল যৌগগুলা যারা রয়েছে তাদের ক্র্যাশ, যেটা ওই ক্র্যাশের মধ্যে তো ভেজাল সহ আছে, ওটাকে আমরা এরকম দুইটা ফিল্ডের ভিতর দিয়ে দিব, যেখানে এই লাইনটা, এইটাও হচ্ছে আমাদের একটা চুম্বক পদার্থ, ঘূর্ণায়মান চুম্বক ফিল্ড, এটা হচ্ছে আমাদের ঘূর্ণায়মান একটা চুম্বক ফিল্ড। ঠিক আছে? এখন এর ভিতর দিয়ে তোমার হচ্ছে আকরিকটা আসতেছে এবং এটা এই দিক বরাবর মনে করো ঘুরতেছে। তো এখানে যেটা হয়, এখানে দুইটা পদার্থ রাখা হয়েছে, দেখো। তো আরামসে যে কাজটা হবে যে এইটার ভিতরে ভালো করে দেখো, এই পর্যন্ত তো এই ফেলটা আছে না? আছে তো। তো এই পর্যন্ত যাওয়ার পরে এবং কেবল ওই পর্যন্ত যাওয়ার পরেই আমার চৌম্বকীয় পদার্থগুলো ছুটতে পড়া শুরু করবে। আর যেগুলো আমার চুম্বক দ্বারা আকর্ষিত হয় না, ওরা তো ডিরেক্ট, যেহেতু এদিক বরাবর আসতেছে, এগুলো আমার ডিরেক্টলি এখানে পড়ে গেল। তাহলে অচম্বক পদার্থ বা যেটা তুমি বলতে পারো খনিজ মল, আশা করা যায় খনিজ মল, সেটা এখানে পড়ে গেল। আর যেটা চৌম্বক পদার্থ সেটা আসলে কি আমার এখানে চলে আসলো। কথা কি বুঝা গেছে? চাকাটা হইতে হয় আমাদের চৌম্বক পদার্থের চাকাটা। ওকে, ডান, ক্লিয়ার? তাহলে চৌম্বকীয় পদার্থ যেটা, যারা চৌম্বক দ্বারা আকর্ষিত হবে, যেটা তুমি আকরিকের ঘনীকরণ করতে চাচ্ছ, সেটাকে এখানে দিবা। চৌম্বক দিয়ে আকর্ষিত হয়ে ফেল্ড শেষ হওয়ার পরে কেবল এটা পড়ে যাবে, তখন তার কেউ আকর্ষণ করার নাই, তখন তো এটা পড়ে যাবে। আর যেটা আমার অচৌম্বকীয় পদার্থ সেটা ডিরেক্ট প্রথমেই পড়ে যাবে। বুঝা গেছে? ডান। এরপরে লাস্ট সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পদ্ধতি, সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি বা আমাদের যেটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে করা লাগে। সো কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে যেমন হচ্ছে ধরো বক্সাইট, অ্যালুমিনার আসলে 4টা খুব প্রচলিত আকরিক আছে, কেডিবিজি পড়তাম আমরা আসলে। এটা হচ্ছে কেওলিন, কেডি, তারপরে হচ্ছে ডিবাইট, তারপরে একটা হচ্ছে যে বি মানে বক্সাইট, তারপর হচ্ছে জিপসাইট, এ কয়টা কেডিবিজি। হ্যাঁ, তাহলে কেডিবিজি এই যে এরকম L2O3 একটা, L2O3 ইনটু 1 অণু পানি, L2O3 2 অণু পানি, এই যে 2 অণু যেটা, এটাই কি আমাদের 2 অণু যে পানিটা, আর L2O3 এটা হচ্ছে আমাদের 3 অণু পানি। দেখো কেডি বিজি এরকম ভাবে পড়তো, তো বি যেটা কেডি সাহেব বিজি এরকম ভাবে পড়াইতে হতো আমাদের। তো এটা হচ্ছে আমাদের বক্সাইট, এটার নাম হচ্ছে আমাদের জিপসাইট। এই যে বক্সাইট থেকে মেইনলি এটাকে করা হচ্ছে। হ্যাঁ, বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামকে আমরা যখন নিষ্কাশন করতেছি, কিরকম ভাবে নিষ্কাশন করতেছি? এটা রাসায়নিক পদ্ধতিতে। এটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি, আমি যাচ্ছি এখানে। আর এটা হচ্ছে যে এটাকে বলা হয় অ্যালুমিনা, আর এটা হচ্ছে ওই ডি দিয়া ডিপ সাইড বোধহয়, ভুলে গেছি। যাক, দেখো ওই 4টার ভিতরে আমরা বক্সাইটকে নিয়ে মেইনলি কাজ করতেছি। বক্সাইট অ্যালুমিনা Al2O3 ইনটু 2 অণু পানি, এর সাথে আমরা প্রথমে ক্ষার যোগ করব, সোডিয়াম হাইড্রোক্সাইড। এর সাথে যদি আমরা ক্ষারটা যোগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তাহলে ও যেটা তৈরি করবে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের যে অক্সাইড সেটা তো আমরা জানি উভধর্মী, অম্ল হিসেবেও কাজ করতে পারে, ক্ষার হিসেবেও কাজ করতে পারে। অ্যালুমিনিয়াম এর অক্সাইড কেমন অক্সাইড? একটা উভধর্মী অক্সাইড, ওটা অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে একটা উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে কেমন? একটা উভধর্মী অক্সাইড। ওটা আমাদের কি হিসেবে কাজ করতে পারে? ক্ষার হিসেবেও কাজ করতে পারে, আবার অম্ল হিসেবেও কাজ করতে পারে। যেহেতু ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে, মানে এটা একটা অম্ল হিসেবে কাজ করবে। তার মানে এটা এখন লবণ পানি তৈরি করবে। এই যে পানি তৈরি করছে, আর একটা লবণ যেটা তৈরি করবে সেটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, NaLO2,
সোডিয়াম অ্যালুমিনেট। এই সোডিয়াম অ্যালুমিনেটকে পরবর্তীতে পানির সাথে যখন মানে পানির সাথে যখন আসলে দ্রবীভূত করা হবে, তখন ও পরবর্তীতে ফার্দার যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা অধক্ষেপ দিবে। আমার তো অ্যালুমিনিয়ামকে আলাদা করতে হতো, আমি তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পেয়ে যাচ্ছি। অধক্ষেপ মানে কি? নিচে। আর বাদ বাকি জিনিসপাতি তো দ্রবীভূত আকারে থেকে গেল, বাকি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আকারে থেকে গেল। বুঝতেছো? সোডিয়াম অ্যালুমিনেটকে যখন পানিতে আবার দ্রবীভূত করা হবে, তখন মেইনলি এই জিনিসটা আসবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবার তৈরি করবে। এবার আর আমাদের হচ্ছে ওই যে ওই অ্যালুমিনার এই যৌগ আর থাকবে না। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা অধক্ষেপ। অধক্ষেপ মানেই প্রেসিপিটেশন মানে সেটা আমি নিচে জমা আকারে পেয়ে গেলাম। অবশ্যই নিচে আমরা এখন জমা আকারে পেয়ে গেলাম আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে অধক্ষেপ, এই অধক্ষেপ থেকেই এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই অধক্ষেপ থেকে আমরা অ্যালুমিনিয়ামের যে অক্সাইডের যৌগ এবং পরবর্তীতে যে পানি সেটাতে নিয়ে যাব। এখন অ্যালুমিনিয়ামের অক্সাইডের যৌগটা কি এখানেই তৈরি হয়ে যাবে? উত্তরটা হচ্ছে না। অ্যালুমিনিয়ামের অক্সাইডের যৌগ রূপান্তর কি আমার আকরিকের ঘনীকরণের পরে আলাদা একটা স্টেপ আলাদা করে দেওয়া আছে না? অক্সাইডে রূপান্তর করার উপায় কি কি বলেছিলাম? একটা হচ্ছে তাপীয়, মানে আমরা হচ্ছে বশীকরণ করতে পারি, আর একটা হচ্ছে তাপীয় জারণ করতে পারি। পারতাম না? তো পরবর্তীতে অক্সাইডের রূপান্তর হচ্ছে পরের হিসাব, বাট এই হচ্ছে ওভারঅল কথা। বুঝা গেছে? তার মানে আমরা এটাকে এই জাতীয় যে যৌগটা সেটা তো আসলে আমাদের ক্ষারের ভিতরে দ্রবীভূত হচ্ছিল। অন্যান্যগুলা তো ক্ষারের ভিতরে দ্রবীভূত হয় না বলেই তো আমরা এই স্টেপটা ফলো করতে পারি না ওখানে চাইলেও। তাহলে আমাদের ওই যে অ্যালুমিনার যেটা বক্সাইট, এই বক্সাইটকে আমাদের বলতো কোন পদ্ধতিতে করতে হবে? আমি কি চাইলেই বক্সাইটকে ফেনা ভাসমান পদ্ধতিতে করতে পারবো? পারবো না। চাইলে মানে এটাকে কি আমরা হচ্ছে যে চৌম্বকীয় রূপান্তর বা চৌম্বকীয় পৃথকীকরণে করতে পারবো? পারবো না। কোনটাতে করতে হবে? অবশ্যই রাসায়নিক পদ্ধতিতেই করতে হবে। ক্লিয়ার হচ্ছে জিনিসগুলা? কিছুটা বোঝা যাচ্ছে বা কিছুটা ধরতে পারা যাচ্ছে? সহজ জিনিসটা। মানে আমরা যতটা বেশি প্র্যাকটিস করব বা যতটা বেশি আসলে এগুলোকে নিয়ে পড়বো, নাড়বো, ঘাঁটবো, লিখবো, তত আমাদের জন্য আসলে মনে রাখতে সহজ হবে, আমরা কমপ্লিটও করতে পারবো। ওকে? ডান। এরপরে তো আমাদের ঘনীকরণ হয়ে গেল। মানে আমরা যেটাকে আলাদা করতে চাচ্ছি, ধাতুটা আলাদা করতে চাচ্ছি, ওই ধাতব যে যৌগ, ওই যৌগগুলাকে আমরা আলাদা করেছি। এবার আমাদের টার্গেট হচ্ছে ওই ধাতব যৌগগুলাকে অক্সাইডে পরিণত করতে হবে। কিসের? ধাতুর অক্সাইডে পরিণত করব, এবং সেটা অক্সাইডে পরিণত করা হয় হচ্ছে কয়টা উপায়ে? দুইটা উপায়ে। ওই ধাতুর অক্সাইডে পরিণত করার একটা উপায় হচ্ছে আকরিকের ভস্মীকরণ। ভস্মীকরণ মানে হচ্ছে ডিরেক্ট পুরানো, কোনো কথাবার্তা না, পুরানো, ডাইরেক্ট পুরানো। তোমাকে অক্সিজেন সরবরাহ করতে হবে না। হ্যাঁ, এখন অক্সিজেনের সরবরাহ ছাড়া কি আসলে পুড়বে নাকি, আগুন ধরবে নাকি? না। বাট যেটা হচ্ছে যে তাপজারণ পদ্ধতিতে তুমি হচ্ছে অক্সিজেন সরবরাহ করবা। মানে তুমি এখানে আগুন তো লাগাবাই, বাট অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, ওই যৌগের সাথে অক্সিজেনের ফ্লো দিবা। মানে আমি বুঝি এটা হচ্ছে ডিরেক্ট পুরানো, মানে এটা পুরানো তাপ দেওয়া যাকে বলে, তাপ দেওয়া। এখানে আগুন জ্বালাতে অক্সিজেন লাগবে, কিন্তু ওই যৌগের সাথে আমরা অক্সিজেন যুক্ত করব এরকম না। আগুন জ্বালাতে অক্সিজেন থাকবে, লিখে দিই তাহলে বুঝতে পারবো। জ্বালাতে অক্সিজেন, আগুন জ্বালাতে তো অক্সিজেন লাগবে, তাছাড়া কি আর জ্বলবে নাকি আগুন? অক্সিজেন থাকবে, যৌগে অক্সিজেন প্রবাহ থাকবে না। থাকবে না। বুঝছো? আর এই যে যেটা আমরা তাপজারণ পদ্ধতি বলতেছি, এই তাপজারণ পদ্ধতিতে থাকবে হচ্ছে, এটাতে হচ্ছে আগুন জ্বালাতে অক্সিজেন থাকবে, আগুন জ্বালাতেও অক্সিজেন থাকবে, আবার ওই যে যৌগের সাথে যৌগেও আমরা অক্সিজেন প্রবাহ করব। যৌগে অক্সিজেন প্রবাহ থাকবে। বুঝছো জিনিসটা? আগুন জ্বালাতেও আমাদের অক্সিজেন থাকবে, যৌগে অক্সিজেন প্রবাহ থাকবে। এমন ভাবে করব। চলো তাহলে একটু দেখি, আমরা তাহলেই বুঝতে পারবো। যেমন এখানে বলা হচ্ছে আকরিকের ভস্মীকরণ। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখবো। তাহলে আমরা যখন হচ্ছে পাবো ফেরামের যৌগ যেখানে অলরেডি অক্সিজেন থাকবে, খুব সিম্পল হিসাব হচ্ছে যেগুলোতে অলরেডি অক্সিজেন আছে তাদেরকে আমরা ভস্মীকরণে যাব। ওই যৌগগুলোতে আর অক্সিজেন দেওয়ার দরকার নেই। দেখো এখানে অক্সিজেন আছে না? আছে না? এই যৌগে অক্সিজেন আছে না? আছে না? আছে না? তাহলে তাদেরকে আমরা তাপীয় ভস্মীকরণে যাব। বাট যেগুলোতে অক্সিজেন নাই, দেখো এই যে লেড সালফাইড, জিঙ্ক সালফাইড, ফেনা ভাসমান পদ্ধতিতে তুমি তাও সালফাইডগুলোকে আলাদা করলা, তারপরে তো অক্সিজেনে তো মানে অক্সিজেনে রূপান্তর তো করতে হবে। রূপান্তর করার সময় ওদেরকে আলাদাভাবে অক্সিজেন সরবরাহ করতে হয়। সিম্পল হিসাব বুঝছো? মানে যার ভিতরে অলরেডি অক্সিজেন আছে তাকে তোমার অক্সিজেন আলাদা করে সরবরাহ করা লাগবে না। আগুন ধরানোর জন্য যে অক্সিজেন সেটুকু দিলেই হয়েছে। আগুন ধরাতে তো অক্সিজেন লাগবেই, ওটুকু দিলেই হয়েছে। আলাদা করে অক্সিজেন সরবরাহ করা লাগবে না। ওকে? তাহলে এই ধরনের যৌগগুলা যেমন হচ্ছে যে এরা, তাহলে সিম্পলি আমরা যদি একটু মনে রাখতে চাই, ধরো এখানে আমি যে বললাম এই যে Fe2O3 3 অণু পানি, হেমাটাইট, এটাকে যদি আমরা হচ্ছে যে তাপ দেই, তখন আমাদের ফেরিক অক্সাইড তৈরি হলো, প্লাস হচ্ছে আমাদের কি তৈরি হচ্ছে? 3 মোল পানি তৈরি হচ্ছে। আবার জিঙ্ক কার্বনেট, একে যদি আমরা তাপ দেই তাহলে কার্বন ডাই অক্সাইড ভেঙে যাবে আর জিঙ্ক অক্সাইড তৈরি হবে, যে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। আবার ঠিক সেম টু সেম ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেই তাহলে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়া আমরা শিখছি না বাচ্চাকালে? ক্যালসিয়াম কার্বনেট,
এটাকে তুমি তাপ দিলা, তাহলে এটা আসলে কি ছিল? ভস্মীকরণ উপায় ছিল। এটাকে যখন হিট দিচ্ছ, এখানে কি আলাদা করে অক্সিজেন দেওয়া লাগে? না, এর ভিতরে তো আছে অক্সিজেন। তাহলে আমাদের হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। ওরকমই উপায়। তো যাদের কাছে আমরা পাবো এরকম ভেতরে অক্সিজেন আছে, তাদেরকে আলাদা করে অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন পড়ে না। তাদের ভিতরে আমরা জাস্ট যদি হিট দেই, যেটাকে আমরা তাপীয় ভস্মীকরণ বলতেছি, তাহলেই অক্সাইডে ভেঙে যাবে, যেটা আমাদের টার্গেট আছে হচ্ছে এখানে। আর যাদের ভিতরে আমরা অক্সিজেন পাচ্ছি না, যেমন সালফার টাইপের যে যৌগগুলা, এই যে এর ভিতরে লেড সালফাইড, লেড সালফাইডের নাম কিন্তু হচ্ছে ভাই গ্যালেনা, গ্যালেনা, হ্যাঁ। আর জিঙ্ক সালফাইডের নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, এটার নামটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড এমন। আচ্ছা, জিঙ্ক সালফাইডের নাম। এই ধাতুগুলার এই নামগুলা, এক্সট্রা নামগুলা জেনে রাখলে দেখবা হচ্ছে তুমি আরো বেশি আগাইতে পারতেছো। ক্যালসিয়াম কার্বনেট তো চুনাপাথর বলে। জিঙ্ক কার্বনেটের নাম হচ্ছে ক্যালামাইন, যদি আমি একেবারে ভুল না হয়। এগুলা যদিও তোমার পরবর্তীতে পড়া পাবা তুমি কিছু, এই চ্যাপ্টারের ভিতরেও আছে, আমরা দেখাবো তোমাকে ক্যালামাইন। ওকে, এই কিছু নামগুলা, আকরিকের নামগুলা জেনে রাখলা। আচ্ছা, এটা হচ্ছে আকরিকের তাপজারণ পদ্ধতি। এই তাপজারণ পদ্ধতি কি? আমি যেখানে হচ্ছে মানে অক্সাইডে তো রূপান্তর করব, এখানে ওই যৌগের ভিতরে যেহেতু অক্সিজেন উপস্থিত নাই পরমাণু, তাই আমাকে এক্সট্রা করে বাইরে থেকে অক্সিজেন দিতে হচ্ছে। ওকে, এখানে তো অক্সিজেন দিচ্ছি আমি, এখানে অক্সিজেন সরবরাহ করতেছি। তারপর আমাদের ধাতব অক্সাইডে পরিণত হচ্ছে, আর সালফার ডাই অক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে গ্যাস। এই যে সালফার ডাই অক্সাইড ধাতব অক্সাইডে পরিণত হচ্ছে। ধরুন আমি যদি একটা বিক্রিয়া তোমাকে দেখাই, জিঙ্ক সালফাইড প্লাস আমাদের অক্সিজেন, তাহলে ও আমাদের যেটা করতেছে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইডে রূপান্তর করতেছে প্লাস সালফার ডাই অক্সাইড। ওকে, তাহলে এখানে যদি আমরা আসলে বিক্রিয়া কমপ্লিট করতে চাই, তাহলে এখানে আমাদের 3 মোল যদি দিয়ে দাও, হ্যাঁ, তাহলে এখানে হবে, এটা যদি 2 মোল দাও, তাহলে এখানে তুমি 2 মোল দাও, এখানে তুমি 2 মোল দাও, হয়ে গেল বিক্রিয়া সমতা। ওকে, এমন ভাবে তৈরি করতেছে। জিঙ্ক অক্সাইড, আমরা ধাতব অক্সাইড চাচ্ছিলাম, আমাদের টার্গেট কি ছিল? এই প্রসেসটার অক্সাইডে পরিণত করা, ধাতব অক্সাইড পেয়ে যাচ্ছি। এই যে ধাতব অক্সাইড, এই যে ধাতব অক্সাইড, লেড অক্সাইড বা জিঙ্ক অক্সাইড। এরপরে তাহলে আমাদের প্রসেসটা কি আসলে? ধাতব অক্সাইডে পরিণত করে দেওয়ার পরে আমাকে হচ্ছে মুক্ত ধাতুতে পরিণত করতে হবে, যেটার উপায় ছিল কয়টা? 3টা। 1 তড়িৎ বিশ্লেষণ, 2 নাম্বার যেটা সেটা আমাদের কি? কার্বন বিজারণ, 3 স্ববিজারণ। 3টা উপায় ছিল। তারপরে হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ, তাহলে আমাদের শেষ। চলো দেখো, ধাতব অক্সাইডে তুমি পরিণত করছো, ধাতব অক্সাইডে পরিণত করে মুক্ত ধাতুতে রূপান্তর করতে হবে। উপায়গুলা কি কি? তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ একটা, প্রথমে তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ পদ্ধতি, তাপ অবিজারণ পদ্ধতি, এটা অবিজারণ বলে কিছু নাই আসলে, এটা হবে হচ্ছে স্ববিজারণ, স্ববিজারণ আমি লিখে রাখলাম, তোমরা হচ্ছে পরবর্তী যখন পড়বা তখন বুঝতে পারবা। এখন আমরা কোন টাইপের ধাতুগুলাকে কোন ধরনের কাজে মেইনলি হচ্ছে যে দিব? কার্বন বিজারণ পদ্ধতিতে কাকে দিব, তারপরে হচ্ছে যে আমরা স্ববিজারণ পদ্ধতিতে কাকে দিব, আর এইগুলা কাকে দিব? এই জিনিসটা এখান থেকে শিখে রাখাটা সব থেকে বেশি জরুরি। এই যে এই সিরিজটা তো আমাদের মনে আছে না? চলো আমি যদি দেখিয়ে দিই, তাহলে এই জিনিসটা হবে হচ্ছে যাদেরকে আমাদের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে দিতে হয়, তারা হচ্ছে আমাদের যারা আমাদের সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু। কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে পেলো হারানো কিছুর আগে, এটা আমরা সিরিজ মনে করছিলাম না? আমি যাচ্ছি, দরকার হলে সিরিজটাও বলতেছি আমি। কার্বন বিজারণটা হচ্ছে মধ্যম সক্রিয়, মধ্যম মানের যেটা সক্রিয় ধাতু, মধ্যম সক্রিয় ধাতু, মধ্যম সক্রিয় ধাতু যারা সক্রিয় মানে কি বলতো ভাই? যারা বিক্রিয়া করে, তাদেরকে আমরা দিব কি? কার্বন বিজারণ পদ্ধতি। স্ববিজারণ পদ্ধতি হচ্ছে যারা হচ্ছে আমাদের কম, খুবই কম সক্রিয়, মার্কারি, কপার, খুবই কম সক্রিয়, মানে একেবারে কম সক্রিয়। আর যারা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় ধাতু, প্রায় নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয় ধাতু মানে তো কারোর সাথে বিক্রিয়া করেনি, তাহলে নিষ্ক্রিয় ধাতু তুমি আসলে বিশুদ্ধ অবস্থায় পাবা। নিষ্ক্রিয় ধাতু কি? বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিষ্ক্রিয় ধাতু লিটারেলি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। বুঝছো জিনিসটা? এই এখন আমাদের ধাতু সক্রিয়তা সিরিজের হিসাবটা আমরা চিন্তা করি। আমাদের ধাতু সক্রিয়তা সিরিজটা কে ছিল বলতো? কে না কে ম্যাগাইভার, কোথাকার কে একটা ম্যাগাইভার, হ্যাঁ, মানে এলো যেন ফিরে পেলো হারানো কিছু আগে। এই তো বাচ্চাকালে পড়া বোধহয়, এবং এটা আশা করি তোমরা পারবাও, তাই না? ওকে, সো আমরা যদি এটা ড্যাম ওকে, তো আমরা যদি এটাকে আরো আগায় দিই,
তাহলে বুঝতে পারবো আশা করি, কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে পেল হারানো কিছুর আগে। হ্যাঁ, কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে পেল হারানো কিছুর আগে। দেখি আমাদের সক্রিয় সিরিজে কেউ বাদ পড়ছে কিনা। এলো যেন ফিরে পেল হারানো কিছুর আগে, এতদূর পর্যন্ত আমরা দিচ্ছি। হাইড্রোজেনকে দেওয়ানো লাগেনি আসলে আমাদের। ওকে, তারপরে হচ্ছে ওকে দাও, দিয়ে দিচ্ছি। তাহলে কে কে এটা হচ্ছে ভাই আমাদের পটাশিয়াম, তারপরে হচ্ছে কে না সোডিয়াম, কে এটা কে হচ্ছে আমাদের ক্যালসিয়াম আসলে, তারপরে ম্যাগাইভারে ম্যাগনেসিয়াম, এলোতে অ্যালুমিনিয়াম। এইখান থেকে উপরের দিকটাতে যাই হচ্ছে আমাদের, এরা হচ্ছে আমাদের সেই সব থেকে সক্রিয় ধাতু, এরা যাবে হচ্ছে আমাদের কি এই পদ্ধতিতে। কোনটা বলো তো? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যাবে হচ্ছে এরা, তড়িৎ বিশ্লেষণ। ওকে, তারপরে যখন বলতেছে পরেরটাতে আমরা যাই, নেক্সটটা থেকে পাবো হচ্ছে এরকম এলো, তারপরে হচ্ছে জিঙ্ক যেন ফিরে পেল হারানো। এটা হারানোতে আসলে হচ্ছে হয় হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেন তো আসলে ধাতু হিসেবে দিব না আমরা। আমরা সক্রিয়তা সিরিজ পড়ছিলাম, ওটা না হাইড্রোজেনটা দরকার ছিল, কারণ উপরের গুলো আসলে জারণ করে, এদের জারণ বিভব আসলে পজিটিভ বা ধনাত্মক, এদের বিজারণ বিভব ধনাত্মক, এদের জারণ বিভব আসলে ঋণাত্মক, এমন হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই কিছু এটাকে আমরা দিয়ে দিই। তাহলে এরা মেইনলি যাবে হচ্ছে আমাদের কোনটাতে বলো তো? এরা মেইনলি হচ্ছে যাবে আমাদের যে প্রসিজিওরটাতে, সেটা হচ্ছে কার্বন বিজারণ। এরা হচ্ছে মধ্যম সক্রিয়। হাইড্রোজেনের পরে এগুলাই তো হচ্ছে যে আমাদের একেবারে কম সক্রিয় হয়ে গেল। তাহলে কম সক্রিয়র ভিতরে আমাদেরকে কয়েকজনকে একটু ঢুকাতে হবে। হ্যাঁ, কম সক্রিয়গুলা হচ্ছে যে আমরা একেবারে এটা দিয়ে লিখি, হারানো কিছুর আগে। তাহলে হারানো, তারপরে কিছু কপার, তারপরে হচ্ছে মার্কারি, তারপরে হচ্ছে সিলভার আগে। এগুলা আমরা একেবারে বলতেছি আমাদের খুবই কম সক্রিয়, এবং খুবই কম সক্রিয় যারা তাদেরকে আমরা স্ববিজারণ পদ্ধতিতে দিতে পারি। এরা একা একে তাপ দিলেই বিজারিত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর তারপরে আছে যাদেরকে একেবারে প্রকৃতিতে নিষ্ক্রিয় অবস্থায় বা খুব ভালো মতনই পাওয়া যায়, তাদেরকে আমরা বলি, তাদের উপরে আমাদের কোনো আসলে চাওয়া পাওয়া নাই, অথচ দাম সব থেকে বেশি। তার ভিতরে একটা হচ্ছে প্লাটিনাম, আর একটা হচ্ছে আমাদের অ্যারাম। এগুলাকে আমরা কি বলতেছি? এটাকে হচ্ছে সক্রিয় অবস্থাতেই পাওয়া যায়, মানে এদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। মানে এই যে প্লাটিনাম আর কি অবস্থায় পাওয়া যায়, এদেরকে তুমি বিশুদ্ধ অবস্থাতেই পাবা, এদেরকে নিয়ে আলাদা টানাটানি করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটাকে প্লাটিনাম একটা, আর একটা হচ্ছে অ্যারাম বা স্বর্ণ, তাদেরকে বিশুদ্ধ অবস্থায় বাইরেই পাওয়া যায়। আর ইন টোটালে কোনগুলা, এই যে দেখো ক্যালসিয়াম থেকে, মানে সরি আমরা পটাশিয়াম থেকে শুরু করছিলাম, তারপরে অ্যালুমিনিয়াম পর্যন্ত, সিরিয়ালটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমপ্লিট রাখতে হবে। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই এতটুকু আমরা কিসে? তড়িৎ বিশ্লেষণে। তারপরে যাই হচ্ছে জিঙ্ক, ফেরাম, লেড, কিসে? কার্বন বিজারণে, মধ্যম সক্রিয়। এরপরে আমরা যাই কপার, মার্কারি আর সিলভার, এতে কি? সব বিজারণ পদ্ধতিতে। তাহলে আমরা যেন ধাতু দেখে অবশ্যই বুঝতে পারি তাকে কোন কোন প্রসেসে দিব। তো ধরো তোমাকে এই যে এতগুলা মনে রাখার দরকার নেই, এই তিনটা মনে রাখতে পারলে তো তুমি বাকিগুলো যে আসলে তড়িৎ বিশ্লেষণটা তো বুঝাই যাচ্ছে, তাই না? তো তড়িৎ বিশ্লেষণের ভিতরে তুমি বারবার যে উদাহরণটা পাবা মেইনলি, সেটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম বাবাজি। এটা তুমি বারবার পাবা, ওই যে বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরের মতন বারবার তুমি পাবা একে। ওকে, আর এই যখনই কার্বন বিজারণ আসবে তখনই এই বারবার এরা আসবে, যখনই সব বিজারণ আসবে তখনই এই বারবার এরা আসবে। আচ্ছা, তাহলে চলো, বোঝা গেছে আশা করি। তাহলে এই টোটাল যে সিরিজটা সেটা আমাদের ডান হইলো। এই সিরিজটা কিন্তু আমি এখন থেকে কমপ্লিট করলাম তোমাদেরকে। যে এই সিরিজটাতে দেখো, বেশি সক্রিয় ধাতু সমূহ যাদের অবস্থান সক্রিয়তা সিরিজের উপরের দিকে, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে দেই। যারা মধ্যম সক্রিয় মানের, যারা মাঝামাঝি অবস্থায় থাকে, তারা কে? জিঙ্ক একটা, তারপরে থাকে হচ্ছে আমাদের জিঙ্ক আছে, ফেরাম আছে, আর লেড আছে। এই তিনজনকে আমরা কি কার্বন বিজারণ পদ্ধতির ভিতরে দেই। কার্বন বিজারণ মানে কার্বনের যৌগে রূপান্তর করি আসলে। আচ্ছা, কম সক্রিয় যারা, তাদেরকে আমরা কি দিব? কপার, তারপরে হচ্ছে মার্কারি এবং হচ্ছে আমাদের ওই সিলভার, এইগুলাকে দেই আমরা স্ববিজারণ পদ্ধতি। স্ববিজারণ, নিজে তাপ দাও খালি, বিজারিত হয়ে যাবে সে। আচ্ছা, আর প্রায় অসক্রিয় যারা, তারা হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। হ্যাঁ, প্লাটিনাম, অ্যারাম, স্বর্ণ, এদেরকে। ক্লিয়ার? তাহলে এই সিরিজটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই এই সিরিজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কাকে আমরা কোন পদ্ধতির ভিতরে দিব, যাকে তাকে যা ইচ্ছা দিলে তো আর হবে না। তাহলে এবার তুমি সিরিজগুলা বা সিরিয়ালগুলা বুঝতেছো আসলে কাকে কোনটাতে আসলে দেওয়া হয়, কেন দেওয়া হয়, এমন। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে আমরা যে তিনটা প্রসিজিওর শিখলাম, সে তিনটা প্রসিজিওরের একটু ডিটেলস। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কাকে বিজারণ করব? অ্যালুমিনিয়াম ধাতুকে বিজারণ করব। প্রথমত পাইলা তুমি এই অ্যালুমিনিয়াম ধাতুর ভিতরে, এখানে আসলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা জিনিসটা তুমি রাসায়নিক শক্তি ওই অংশের ভিতরে, রাসায়নিক বিক্রিয়ার পরের যে অধ্যায়গুলো রাসায়নিক শক্তি, ওগুলোর ভিতরে পড়ছো। ধরে নাও এই যে এখানে এই ওভারঅল বিষয়টা হচ্ছে যে দেখো বা বুঝো
জিনিসটা অবজার্ভ করার চেষ্টা করো। এই পদ্ধতিতে গলীয় অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের যে মিশ্রণ, ক্রায়োলাইট আরেকটা ধাতু যেখানে আমাদের একটা সোডিয়াম ফ্লোরাইডও থাকে, হ্যাঁ, তো এটার যে মিশ্রণ, এই মিশ্রণটা আছে হচ্ছে এখানকার ভিতরে, এই যে ফুল মিশ্রণটা আছে হচ্ছে এখানে। এখানে আমরা কার্বনের দুইটা পাত দিয়েছি, একটা হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে আমাদের অ্যানোড। কার্বনের অ্যানোড এটা, আর এটা হচ্ছে আমাদের ভাইয়া কার্বনের ক্যাথোড। ফুল ফুল এই অংশটা হচ্ছে আমাদের ক্যাথোড, আর এই পুরো অংশটা জুড়ে থাকতেছে আমাদের অ্যানোড। কার্বন অ্যানোড এই দুইটাই, আর ক্যাথোড হচ্ছে এই যে এইটা। দেখো এখন ক্যাথোডের ভিতরে আমরা নেগেটিভ অংশটা যুক্ত করছি, আর পজিটিভ অংশটা হচ্ছে এখানে অ্যানোডের ভিতরে। অ্যানোডে কি হয়? জারণ। অ্যানোডে কি হবে? অলওয়েজ অ্যানোডে হবে হচ্ছে জারণ। এটা তোমার তড়িৎ সঞ্চয়ী কোষক, তড়িৎ শক্তি ব্যয়ী কোষক, যেটাই হোক না কেন, অ্যানোডে কি হবে? জারণ। ক্যাথোডে কি হবে বলো তো? বিজারণ। ক্যাথোডে অলওয়েজ বিজারণ। জারণ মানে কি? মানে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ত্যাগ করতেছে। আর বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। এই মিশ্রণটা যে এখানে আছে, এই মিশ্রণটা এবার তুমি যখন এখানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা মানে বাইরে থেকে কারেন্ট ফ্লো করবা, তখন তোমার এখানে আসলে যৌগ আছে কে কে? এখানে কিন্তু জাস্ট ওরাই, আর কেউই না, আর সিঙ্গেল কেউ না, মানে অন্য কাউকে আমি রাখিনি। কোন দুইটাকে রাখছি? অ্যালুমিনিয়াম এবং ক্রায়োলাইটের যে মিশ্রণ সেটাকে। তার মানে এখানে আমাদের থাকবে হচ্ছে Al অ্যালুমিনিয়াম 3+, এই আকারে এটা এই একটা যৌগ থাকবে, O2-, এই দুইজন থাকবে, আর কেউ থাকবে না। সিম্পলি ভালো করে বুঝো। তাহলে এরা দুইজন যদি থাকে আমার, এখন একের দিকে দেখো তো ভাইয়া, এ তো আমার 3টা ইলেকট্রন ত্যাগ করে আছে, ও তো এখন ইলেকট্রন গ্রহণ করবে। আর O2-, ও তো আমার ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে আছে, তো ত্যাগ করবে। দ্যাটস ওয়াই প্রথমে যদি আমরা বলি যে আমাদের অ্যানোড বিক্রিয়া, যেখানে আমাদের জারণ হচ্ছে, মানে কি জারণ, জারণটা যদি আমি স্পেসিফিক ভাবে দেখাই, তাহলে O2-, ও তো আমার ইলেকট্রন আসলে কি করে আছে? O2-, ও তো আমার ইলেকট্রন গ্রহণ করে আছে, ও তো ত্যাগ করবে। তাহলে ও 2টা ইলেকট্রন ত্যাগ করলে আমার তো একটা অক্সিজেন পরমাণু আসলে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে হাফ অফ এটাতে পরিণত হয়। এখানে কয়টা অক্সিজেন পরমাণু আছে বলো তো? 2টা আছে, এর সাথে হাফ গুণ করলাম, তাহলে একটা অক্সিজেন পরমাণু হইলো এখানে এটা। এখন হ্যাঁ, তুমি যদি চাও তাহলে এই বিক্রিয়াটাকে তুমি সমতাকরণ করতে পারো, চাইলে হচ্ছে যে এটাকে 2-3 দ্বারা গুণ করে কাজ করতে পারো। বাট আমার এটা সমতাকরণ করাই লাগবে না, কারণ আমার দুইটা বিক্রিয়া যখন আমি সামনে সামনে সমতাকরণ করবো, তখন কিন্তু আমার গুণ করাই লাগবে। ওকে, সো তাহলে এটাকে এরকম ভাবেই রাখো। এরপরে যদি তুমি যাও, সেটা হবে হচ্ছে ভাই ক্যাথোড। ক্যাথোডে কি হয় বলো তো? বিজারণ। এবং এখানে তো আর অন্য কেউই নাই, আর অন্য কেউই নাই, এরাই তো আছে, এই যৌগ আর এই যৌগই তো আছে। তার মানে এদের ভিতরেই তো হবে। আমি তো তোমাদেরকে শিখাইছিলাম যে কে কখন থাকলে কতটুকু আমার তড়িৎ বিশ্লেষণ হবে, কে যাবে আগে, কে যাবে পরে। আচ্ছা, ক্যাথোডে বিজারণ। বিজারণ যদি হয়, তাহলে বিজারণ তো অ্যালুমিনিয়াম তো 3+ হয়েছিল আমার, ও আমার কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 3টা ইলেকট্রন গ্রহণ করবে না? অ্যালুমিনিয়ামের তো কোনো আণবিক অবস্থা নাই, ও আমার অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। এখন এই দুইটা যৌগকে তো আমার সমান করতে হবে, মানে দুইটা বিক্রিয়া তো আমার সমান্তরাকরণ তখনই সম্ভব আসলে যখন ইলেকট্রন গুলার আদান প্রদান আমার সমান হবে। ইলেকট্রন এই দুইটা সমীকরণের সমাধান করতে গেলে আমার এই যে সমীকরণটা, সেটাকে আমার গুণ করতে হবে এখানকার ইলেকট্রন নাম্বার 3 দ্বারা, এটা যেটা সেটাকে আমার গ্রহণ করতে হবে ওখানকার ইলেকট্রন নাম্বার 2 দ্বারা। তাহলে তুমি যদি গুণ করো, তাহলে তোমার যে রিঅ্যাকশন গুলা লেফট আউট হয় বা রিঅ্যাকশন গুলা থাকে, সেটা তুমি এরকম ভাবে লিখতে পারো না যে আমাদের এটাকে যদি 3 দ্বারা গুণ করি আমি, তাহলে 3O2-, মাইনাস হচ্ছে আমাদের কত? 6টা ইলেকট্রন, তারপরে এখানে থাকে হচ্ছে আসলে কত? এখানে থাকে হচ্ছে 6, মানে 3/2O2 এমন থাকে। দ্যাটস ওয়াই ওরা একবার এখানে 6 দ্বারা গুণ করছে, বুঝছো? 6 দ্বারা দিয়ে 12টা ইলেকট্রন সমান করে দিছে। এটা ইচ্ছা, টোটালি তোমার ইচ্ছা। তুমি যদি এখানে আবার মানে এখানে যদি আবার 2 দ্বারা গুণ করো, তাহলে 6 হবে, এটা 12টা হবে। এটা হচ্ছে যে তাহলে 2 দ্বারা কেটে গেল মেইনলি, ওটার জন্য ওরা গুণ করছে। ইটস টোটালি আপ টু ইউ অ্যাকচুয়ালি। ওকে, তুমি সমতাকরণ করতে চাচ্ছ কিনা? আমি সমতা করতে যাচ্ছি খালি। তাহলে এখানে যদি আমরা গুণ করি, তাহলে এটা বলবো হচ্ছে 3Al, সরি, এটাকে আমরা যেহেতু 2 দ্বারা গুণ করছি, তাহলে 2Al3+, প্লাস হচ্ছে 6টা ইলেকট্রন দিয়ে আমার গ্রহণ করতেছে কত? 2টা অ্যালুমিনিয়াম যৌগ। ডান। এইবার তুমি চাইলে এই বিক্রিয়াটা আসলে যোগ করে লিখতে পারো। যোগ করে লিখবা কেমন? এটা হচ্ছে 2Al3+, প্লাস হচ্ছে 3O2-, দিয়ে আমাদের তো এইটা কেটে গেল, 6টা ইলেকট্রন তো কেটে যায়। তাহলে থাকে কত? 2টা অ্যালুমিনিয়াম থাকে, এই যেটা আমরা ধাতু আকারে বের হয়ে পাচ্ছি, আর প্লাস 3/2 মোল অক্সিজেন গ্যাস থাকে। এই আমাদের টার্গেট ছিল কে? এই যে অ্যালুমিনিয়াম ধাতুটা। এবং অ্যালুমিনিয়ামকে তুমি পাইছো একটু আগে তড়িৎ বিশ্লেষণে, সো অ্যালুমিনিয়ামের এমন। এখন অ্যালুমিনিয়াম এই ধাতুর কিন্তু গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু মোটেও কম না গলনাঙ্ক। তার মানে তুমি যখন গলাইতেছো, তোমার কিন্তু হিউজ হিট দেওয়া লাগবে। কত? 801 ডিগ্রি। এ না থাম,
সোডিয়াম ক্লোরাইডের তো গলনাঙ্ক হচ্ছে 801, এটা 1440 ডিগ্রি এরকম সেলসিয়াসের কাছাকাছি কিছু একটা, 40 বা হচ্ছে যে 46 এমন হিউজ হিট দেওয়া লাগে বা টেম্পারেচার দেওয়া লাগে এমন। তাহলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণের হিসাবটা তুমি বুঝছো, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে আমরা করলাম। তাহলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা আসলে ওটার যেটা গলীয় দ্রবণ, ওই হিট দিয়ে আমরা প্রথমে গলাবো, তারপরে সেখানে আমরা অ্যানোড আর ক্যাথোড স্থাপন করে আলাদা করব। ক্লিয়ার? বুঝা গেছে? অক্সাইডে রূপান্তর করছিলাম, ওই অক্সাইড থেকে মেইনলি আলাদা করতেছি। এবার ওই অক্সাইড থেকে আলাদা করার আরেকটা উপায়, যারা আমাদের মধ্যম সক্রিয় ধাতু তারা হচ্ছে আমাদের কার্বন বিজারণ পদ্ধতি। এই পদ্ধতিটা বেসিক্যালি কি, কার্বন যোগ করা, ধাতুর সাথে কার্বনটাকে আমরা যোগ করব। দেখো এখানে ধাতব অক্সাইডকে কার্বন সমূহ উত্তপ্ত করলে ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশিত হয়ে মুক্ত ধাতুতে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকেই কার্বন বিজারণ বলে। মানে ওর সাথে যখন আমি কার্বন যোগ করব তখন অক্সিজেনটা কার্বনের সাথে বিক্রিয়া করবে, ওই ধাতুটা মুক্ত হয়ে যাবে, সিম্পল। এবং এটা হচ্ছে ওই মাঝারি সক্রিয় যে ধাতুগুলো সেটা। এবং এই যে কপার, এটাকে আমরা আসলে স্ববিজারণে দিতে পারি, কার্বন বিজারণেও দিতে পারি। হ্যাঁ, এই তিনটাকে তো তুমি দেখছিলা, এই তিনটা তো ছিলই, কপার, মার্কারি আর যেটা আমাদের ওই ছিল সিলভার ছিল, ওদেরকে তো আমরা স্ববিজারণেই দিচ্ছিলাম। কপারটাকে স্ববিজারণে দেওয়া যায়, কার্বন বিজারণে দেওয়া যায়। তো এখানে দেওয়া আছে ওই জন্য যে এদের অক্সাইড এর সাথে যখন কার্বনকে বিক্রিয়া করাবা তখন ধাতুটা মুক্ত হয়ে যাবে এবং কার্বনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড তৈরি করবে, কার্বন মনোঅক্সাইড তৈরি করবে। তো আমার তো মুক্ত ধাতু পাওয়াটাই উপায় ছিল, পেয়ে গেলাম না? পেয়ে গেলাম মুক্ত ধাতু পাওয়ার। তাহলে আরেকটা উপায় কি আমাদের, কার্বন বিজারণ পদ্ধতি। এটা জাস্ট কিচ্ছু না, এটা জাস্ট হচ্ছে যে ওর যে অক্সাইডটা ছিল, এই যে অক্সাইডটা ছিল, এর সাথে আমরা প্রথমে কি করলাম, জিঙ্ক সালফাইড থেকে তুমি হচ্ছে যে সালফারের সাথে যে মানে ওই যে করলা, যে ওই যে তাপীয় জারণ করলা, তাপীয় জারণ করে জিঙ্ক অক্সাইড পাইছিল, ওই অক্সাইডকে তুমি এবার কার্বনের সাথে, মুক্ত কার্বনের সাথে বিক্রিয়া করাবা। যদি করাও তাহলে এখানে যে জিনিসটা তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে জিঙ্ক মুক্ত হয়ে যাবে, কার্বন মনোঅক্সাইড তৈরি হয়ে যাবে। এই অক্সিজেন এই কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড তৈরি করবে, এটা বলতেছি। ক্লিয়ার? এরপরে একটা আছে হচ্ছে স্ববিজারণ, যারা আমাদের খুবই কম সক্রিয় ধাতু, তাদেরকে আমরা জাস্ট যদি নিজেরা হিট দেই, ওরা নিজেরা ভেঙে যায় এমন। এই যে স্ববিজারণ, মার্কিউরিক সালফেট এর সাথে হচ্ছে যে ডিরেক্ট মার্কিউরিক সালফেট বা মার্কিউরিক সালফেট তুমি তো অক্সাইডে রূপান্তর করতে পারো আসলে, মার্কিউরিক সালফেটের পরে অক্সাইডে রূপান্তর করলে মার্কিউরিক অক্সাইড হয়ে থাকবে, ওর সাথে যখন তুমি হচ্ছে যে মেইনলি অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাবা, মার্কিউরিক আয়ন সালফার ডাইঅক্সাইড আলাদা হয়ে যাবে, সিম্পল, স্ববিজারণ পদ্ধতির ভিতরে। ওকে, এমন ভাবে বোঝাচ্ছে এই জিনিসটা। এখানে হচ্ছে, এখানেও দেখো বলতেছে কোনো আকরিক থেকে ধাতু নিষ্কাশনের জন্য কোনো বিজারক যোগ করতে হয় না, শুধুমাত্র উত্তপ্ত করার ফলে নিজেই বিজারিত হয়ে মুক্ত ধাতুতে রূপান্তর হয়, তাকে স্ববিজারণ বলে। মানে জাস্ট তুমি যদি হিট দিয়ে মুক্ত ধাতুতে রূপান্তর করে ফেলো তাহলে সেটাকে স্ববিজারণ পদ্ধতি বলতেছে। এই যে অক্সাইড, ওই অক্সাইডের সাথে যখন আবার ওই সালফাইডকে দিয়ে তুমি যে হিট দিচ্ছ বা তাপ দিচ্ছ, মার্কারি আর এটা রূপান্তর হয়ে যাচ্ছে। তুমি যদি এই বিক্রিয়াটা এমন ভাবেও দেখাও, অক্সাইড এটা মার্কারিতে রূপান্তর হচ্ছে, প্লাস হচ্ছে অক্সিজেন গ্যাসে রূপান্তর হচ্ছে, এখানে 2 দিবা, এখানে 2 দিবা, এই বিক্রিয়াও কিন্তু ডান। আমি তোমাকে একেবারে শুরু থেকে এই বিক্রিয়ার কথা বলতেছি। এখানে এটা আরো বেশ কিছু ভেঙে টুঙে দেখানো আছে বা বলা আছে, নো ইস্যুস, কোনো সমস্যা নাই, এটা এরকম ভাবে লিখলেও তোমার হবে। মানে আমরা তো অলরেডি মার্কিউরির অক্সাইডটা পাইছিলাম, মানে মার্কারি সালফাইডকে আমরা তাপীয় জারণ পদ্ধতিতে মার্কারিক অক্সাইডে পরিণত করলাম। ওইটাতে পরিণত করার পরে ওটাকে জাস্ট যদি তুমি আবার হিট দাও তাহলে ওই মার্কারি এবং অক্সিজেনে ভেঙে যায়। এই জিনিসটাকে আরো ভালো কনস্ট্রাকটিভ উপায়ে দেখানো আছে যে তুমি প্রথমে হচ্ছে ডিরেক্ট না, মার্কারিক সালফাইডের সাথে অক্সিজেন যোগ করে মার্কারি প্লাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড পাচ্ছ, তারপর মানে এখানেও কিন্তু আলাদা পেয়ে যাচ্ছ, কারণ ওটা তুমি অ্যাকসেপ্ট করতে চাচ্ছ না, তুমি চাচ্ছ যে অক্সাইড থেকে শুরু করবা। তাহলে প্রথমে তুমি অক্সিজেন দিয়ে বিক্রিয়া করে অক্সাইড বানাইলা, এই অক্সাইডের সাথে মার্কারিক অক্সাইডের সাথে যখন আবার হচ্ছে মার্কারিক সালফাইড তৈরি করতেছে, বিক্রিয়া করতেছে, তখন হচ্ছে তুমি মার্কারি পাচ্ছ প্লাস সালফার ডাইঅক্সাইড পাচ্ছ, এমন বুঝাচ্ছে। বুঝছো? আরো কনস্ট্রাকটিভ উপায়ে বুঝাচ্ছে। তুমি তোমার বিক্রিয়াটা হচ্ছে এখান থেকে ধরতে পারো, অথবা ডিরেক্ট এটাই ধরতে পারো, এটাই ধরবা, কোনো সমস্যা নাই। অথবা সিলভারের অক্সাইড থেকে যদি খালি হিট দাও তাহলে ও সিলভারে আর অক্সাইডে পরিণত হয়ে যাবে। ডান, ক্লিয়ার? এই হয়ে গেল 3টা পদ্ধতিতে। এবার ভেরি লাস্ট থিং যেটা আমাদের, সেটা হচ্ছে বিশুদ্ধিকরণ, ধাতুর বিশুদ্ধিকরণ। এখানে 2টা জিনিস ছিল না ধাতুর বিশুদ্ধিকরণের, কি কি উপায় ছিল? একটা ছিল হচ্ছে আমাদের বিগালক যোগ করা, বিগালককেই তুমি বলতে পারো যেটা হচ্ছে আমাদের বিগালক, মানে এটা একটা বিশুদ্ধক যাকে বলতে পারো, বিশুদ্ধক মানে হলো জিনিসটা এরকম যে তুমি তোমার যে কাঙ্ক্ষিত যৌগটাকে, যেটাকে তুমি আলাদা করতে যাচ্ছ, সেইটার সাথে বিগালক যে ধাতুটা যোগ করবা সে বিক্রিয়া করে ওটাকে আলাদা করে নিয়ে চলে আসবে এবং বাকি জিনিসপাতি থেকে যাবে। বাকি যদি আর যে কোনো কিছু টাইপের থাকে তাহলে সেটা থেকে যাবে। আরেকটা হচ্ছে যে বিশুদ্ধকরণের পদ্ধতির ভিতরে আরেকটা হলো ভাইয়া তড়িৎ বিশ্লেষণ, যেটা অলরেডি, যাদের তড়িৎ বিশ্লেষণ অলরেডি আগের ধাপে করা হয়ে গেছে তাদেরকে আর নতুন করে তড়িৎ বিশ্লেষণ করা লাগবে না। বাট
তুমি যদি ওটা তড়িৎ বিশ্লেষণ না, ধরো নাও তুমি ওকে নিয়ে আসছো হচ্ছে স্ববিজারণ বা কার্বন বিজারণ পদ্ধতিতে, ওকে আবার তড়িৎ বিশ্লেষণ করা লাগতে পারে। ক্লিয়ার? ওকে, সো এই দুইটা পদ্ধতিতে মেইনলি, মানে আগের ধাপে যাদের তড়িৎ বিশ্লেষণ করা হয়নি তাদেরকে এখানে করা যেতে পারে। আগের ধাপে যারা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু বিশোধন, এটা আমরা কাদের করব? আগের ধাপে যারা আমাদের কার্বন বিজারণ এবং স্ববিজারণ পদ্ধতি দিয়ে গেছে, কার্বন বিজারণ ও স্ববিজারণ পদ্ধতিতে গেছে। আগের ধাপে যারা কার্বন বিজারণ ও স্ববিজারণ পদ্ধতিতে গেছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধন। আচ্ছা, সো ডান, আশা করি বুঝতে পারছো বা ধরতে পারছো, হয়েছে অতটুকু। এরপরে আসো বিগালক যোগ করা। বিগালকের কথা বললাম, এটা হচ্ছে এমন একটা বিশুদ্ধক যেটা হচ্ছে তোমার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তাকে নিয়ে আলাদা করে নিবে। তো যাকে আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দিয়ে করছিলাম, যাদের আর এই বিগালক যোগ করে করতে পারি কাকে? যে কোনোটাকে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যাকে করছি তাকেও করতে পারি, মানে আগের ধাপের যে তিনটাই ছিল, 1 প্লাস 2 প্লাস হচ্ছে 3, আগের ধাপে যে কোনো তিনটা পদ্ধতিতে করা যে কাউকে আমরা বিগালক যোগ করতে পারি। বিগালক মানে হচ্ছে এমন একটা বিশুদ্ধক যে বিক্রিয়া করে তোমার যেটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেটাকে বের করে নিয়ে চলে আসবে। যেমন ধরো এই যে সিম্পলি চিন্তা করো, এখানে বিগালক হচ্ছে আমাদের এই যে কি বলে যে এই সিলিকন ডাইঅক্সাইডকে মনে করো আমরা হচ্ছে যে আলাদা করতে চাচ্ছি, এটা আমাদের একটা খনিজ মল আলাদা করতে চাচ্ছি। তাহলে আমার যে বিগালকটা থাকবে ও কিন্তু এর সাথে বিক্রিয়া করে ওই যে খনিজ মল সেটাকে আলাদা করে দিল, তাহলে তোমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আলাদা হয়ে বের হয়ে চলে আসলো। বুঝছো? মানে তুমি মনে করে নাও ধুলাবালি আছে, সিলিকন ডাইঅক্সাইড কি একটা ধুলাবালিটা, মানে ধুলাবালি বলতে বালি তো। আমি তো বলতেছিলাম বিগালক বা বিশুদ্ধক হচ্ছে এমন একজন যে তুমি যেটা চাচ্ছ সেটার সাথে যারা মানে ভেজালকারী রূপে আছে তাদের সাথে বিক্রিয়া করে সরাই দিবে, তুমি যেটা চাচ্ছ সেটা আলাদা করে বের করে নিয়ে চলে আসবে। আমি বোধহয় বলতেছিলাম যে ওর সাথে বিক্রিয়া করবে, ওর সাথে বিক্রিয়া না, ওটা বোধহয় আমার স্লিপ অফ টাং, আলাদাভাবে ছিল, ওটা চিন্তা করো না। ওকে আলাদা করে বের করে নিয়ে আসবে, এতটুকু ঠিক আছে, এবং ওর সাথে বিক্রিয়া করবে না। কার সাথে বিক্রিয়া করবে বলো তো? বিক্রিয়াটা করবে হচ্ছে ওর সাথে না, বিক্রিয়া করবে হচ্ছে ওখানে যে খনিজ মল ছিল বা ওখানে যেটাকে তুমি অপদ্রব্য বা ভেজাল হিসেবে চিন্তা করতেছো, ওর সাথে বিক্রিয়া করে আলাদা করে দিবে। এই যে দেখো, ক্যালসিয়াম অক্সাইড, তোমার সিলিকন, এটা একটা বিগালক, ক্ষারকীয় বিগালক, অ্যাসিডীয় খনিজ মল যেটা আছে সেটার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট তৈরি করে ফেলবে, আলাদা হয়ে গেল। তাহলে তোমার যে ধাতুটা ছিল ওটা থেকে গেল। সেম টু সেম ম্যাগনেসিয়াম অক্সাইডটা হচ্ছে আমাদের ক্ষারকীয় ফ্লাস্ক, এটাও কিন্তু একটা ফ্লাস্ক ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমরা হচ্ছে বিগালকের উদাহরণ যদি আমাদেরকে বলে বিগালক, তাহলে বিগালকের মধ্যে উদাহরণ কি? ক্যালসিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, টিন অক্সাইড, এগুলা হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের অ্যালুমিনা, এটাও কিন্তু আমাদের বিগালক। এগুলো আমাদের বিগালক যৌগ হিসেবে কাজ করতে পারে। বুঝছো? এরা আচ্ছা, এই যে অ্যাসিডীয় খনিজ মল এর সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ সিলিকেট তৈরি করে ফেললো, তাহলে এটা আলাদা হয়ে গেল। তাহলে তোমার যে কাঙ্ক্ষিত ধাতু সেটা আলাদা হয়ে বের হয়ে চলে আসলো। ক্লিয়ার? ডান। এরপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুর যে বিশুদ্ধিকরণ যে প্রক্রিয়া। সো আমার কি করতে হবে? ওটাকে একটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির ভিতরে দিতে হবে, যেখানে আমাদের একটা ক্যাথোড থাকবে, যেখানে আমাদের একটা অ্যানোড থাকবে, ক্যাথোড আর অ্যানোড থাকবে। এবং তুমি যখন এটাকে দ্রবীভূত করতে পারছো, এখানে স্টেপগুলো বলা আছে আরামসে, হ্যাঁ, যে তড়িৎ বিশ্লেষক হিসেবে যে ধাতুতে মানে বিক্রিয়া করা হয় তার লবণের দ্রবণকে দ্রবীভূত করা হয়। অর্থাৎ ধরে নাও এখানে যদি আমাদের জিঙ্ক অক্সাইডকে আমরা যদি আলাদা করতে চাই, মানে জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক অক্সাইড তো না, জিঙ্ক কার্বনেট, অতদূর পর্যন্ত তো আমরা করে ফেলছি, ওকে। তো এটাকে তো আমরা তাপীয় বিজারণ পদ্ধতিতে আলাদা করে ফেললাম, বা স্টিল যদি আলাদা করতে চাই কোনো সমস্যা না, ওর ভিতরে কিছু ভেজাল অপদ্রব্য আছে, ধরুন জিঙ্ক, তখন আমরা এখানে কার দ্রবণটা নিব বলো তো? কার লবণটা নিব? জিঙ্ক সালফেটের লবণটা নিব, কি হিসাবে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে। তারপরে এ দ্রবণের যে আমাদের মধ্যে আমাদের ধাতুতে অ্যানোডে বিশুদ্ধ এবং এর মধ্যে অনেক থাকবে, সেটার ভিতরে আমরা এর মধ্যে দিব। এটা অলরেডি এমন অবস্থার ভিতরে আছে, মানে আমি বলি জিঙ্ক সালফাইড যদি এটা লবণ আকারে থাকে এবং এর ভিতরে আমরা যে কাজটা করব, এর মধ্যে জিঙ্ক 2+ থাকবে, সালফেট 2- থাকবে। সিম্পলি চিন্তা করো, এমনভাবে থাকবে। তো আমাকে টার্গেট থাকবে যে আমাদের ক্যাথোড, যেখানে আমাদের মেইনলি জিঙ্কটা জমা হবে, ওটাই তো আমাদের পার্থক্যীকরণ হচ্ছে। তাহলে আমরা ক্যাথোড হিসেবে দিব হচ্ছে
ক্যাথোড হিসেবে ওই ধাতু একটা পাত দিব, ওই ধাতুর পাত। হ্যাঁ, এটা আবার জরুরি একটা জিনিস। ক্যাথোড হিসেবে আমরা ওই ধাতুর পাত দিব, তাহলে ক্যাথোড হিসেবে আমরা ওই জিঙ্কের পাতটা দিব। আর অ্যানোড হিসেবে ওর থেকে যে সক্রিয় ধাতু দিতে হবে আমাদের, অ্যানোড হিসেবে ওর থেকে সক্রিয়, বুঝছো? অ্যানোড হিসেবে তখন আবার আমাকে ওর থেকে সক্রিয় একটা ধাতু দিতে হবে, যেন ওখানে জারণটা হয়, ওখানে যেন জারণটা হয় আর ওখানে যেন বিজারণটা হয়। কারণ ক্যাথোডে যে আমি জিঙ্ক দিচ্ছি, জিঙ্কের থেকে যদি কম সক্রিয় ধাতুকে আমি অ্যানোডে দেই, তাহলে জিঙ্কই আমার অ্যানোড হিসেবে কাজ করা শুরু করবে, ক্যাথোড হিসেবে থাকবে না। বুঝা গেছে? এই আচ্ছা, তারপরে ব্যাটারির প্রবাহের ধনাত্মক প্রান্ত অ্যানোডে থেকে ঋণাত্মক প্রান্ত ক্যাথোডের কথা বলতেছে, ইলেকট্রন প্রবাহ হবে এবং তোমার এই দ্রবণ থেকে ওই পদার্থ মেইনলি কোথায় জমা শুরু করবে? ক্যাথোডের ভিতরে জমা শুরু করবে। এই চারটা স্টেপের কথা বলা হচ্ছে। ওকে, এখানে বলতেছে ওই ধাতুর লবণ, যেহেতু তোমরা বুঝবা না এখান থেকে, ওই ধাতুর লবণ, ওই ধাতুর লবণ দিবা এখানে, ঠিক আছে? তারপরে এখানে বলতেছে যে ওটাকে ক্যাথোড হিসেবে ইউজ করা, ওই ধাতু যেটা থাকবে সেই ধাতুরই একটা ক্যাথোড পাত, ক্যাথোড ওই ধাতুর পাত। ওকে, আচ্ছা, তারপরে 3 নম্বরে বলতেছে ওর থেকে বেশি সক্রিয় ধাতুকে আমার অ্যানোড দিতে হবে, বেশি সক্রিয় ধাতু, ধাতু অ্যানোড। আচ্ছা, আর লাস্টে যেটা বলতেছে সেটা হচ্ছে যে ওইখানে আমাদের মানে এখানে ব্যাটারি ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের কথা বলতেছিল, আর লাস্টে যেটা বলতেছে সেটা হচ্ছে ক্যাথোডে জমা হবে আমাদের, ক্যাথোডে জমা। ক্লিয়ার? এই হচ্ছে তড়িৎ বিশোধনের আমাদের পদ্ধতি। ধাতুর বিশুদ্ধীকরণে তড়িৎ মানে অবিশুদ্ধ কপার থেকে আমরা যখন বিশুদ্ধ কপার পাচ্ছি তখনকার উপায়টা কি? এই যে এখানে দেখো, এইখানে সিস্টেমটা একটু দেখো, ভালো করে বুঝো, তাহলে তুমি আশা করি পুরো ধাতুর ওই চ্যাপ্টার ওই অংশের ভিতরে যেটুকু ছিল সেটুকু। এখানে একটা বিশুদ্ধ কপার পার, এটা হচ্ছে বিশুদ্ধ, আগে থেকে তুমি পাইছো। এখানে হচ্ছে যে এখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা সেটা হচ্ছে কপার সালফেটের একটা লবণ। ওকে, এখানে অ্যানোড হিসেবে মানে যেটা ক্ষয় হবে, অ্যানোড, এটা হচ্ছে তুমি যেটাকে বিশুদ্ধ করতে চাচ্ছ, যেটার ভিতরে ভেজাল যুক্ত আছে, অ্যানোড হিসেবে এটা হচ্ছে অবিশুদ্ধ, এই যেখানে দেওয়াই আছে অবিশুদ্ধ কপার পাত, অবিশুদ্ধ কপার পাত। তাহলে ভালো করে একটা জিনিস বুঝো, অবিশুদ্ধ কপার পাত যখন এখানে দেওয়া আছে, এটা তো অ্যানোডে তো জারণ হয়, তো ক্ষয় হতে থাকবে। অ্যানোডে মেইনলি কাজটা কি হবে বলো তো? অ্যানোডের বিক্রিয়া যদি আমি চিন্তা করি, অ্যানোডে হবে হচ্ছে কপার আমার দুইটা ইলেকট্রনকে ত্যাগ করে কপার 2+ পরিণত হবে। এখান থেকে কপারটাই যে দেখো ক্ষয় হইতেই আছে, ক্ষয় হওয়ার কারণে এরকম হয়েছে। আর এর ভিতরে যে যুক্ত হবে, এর ভিতরে যে যুক্ত হবে কপারগুলা, হ্যাঁ, তো এখানকার ভিতরেও তো আমার কপার 2+ আছে। এখান থেকে যে কপার 2+টা আসলো, আর একটা কপার 2+ তো এখান থেকে তাহলে ওই ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোডের ভিতরে দেখা যাবে, ক্যাথোডের ভিতরে যে এরকম ঘটনাটা ঘটতেছে যে কপার 2+টা দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত করতেছে? পরিণত হচ্ছে আমার কপার মুক্ত ধাতুতে, কপার সলিডে। এটা অ্যানোডে গেল, এটা হচ্ছে ক্যাথোডে গেল এই বিক্রিয়াটা। বাস, তাহলে তো আমাদের এখান থেকে ক্রমশ যে ভেজালগুলো ওগুলো পানির ভিতরেই থাকলো, ও তো আর আমার ইলেকট্রন গ্রহণ করে ওখানে যেতে পারবে না। বুঝতেছো? তাহলে আমাদের যে অবিশুদ্ধ কপারদণ্ড, এটা ক্রমশ ক্ষয়ে 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 বিশুদ্ধ কপারদণ্ডের সাথে যুক্ত হয়ে গেল। তারপর আমি বিশুদ্ধ কপারদণ্ড উঠাই নিলে আগেকার কপার পরেকার কপার বিশুদ্ধ আকারে পেয়ে গেলাম। ক্লিয়ার বা বুঝা গেছে? এই ছিল হচ্ছে এখানকার আলাপ আলোচনা। ঠিক আছে, এবার ধাতুর বিশুদ্ধীকরণের একটা হচ্ছে যে সিম্পলি ছক দেওয়া, দেখো এটা আমি বলে দিই। যেমন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে যে এদের নামগুলা মেইনলি শিখবো। দেখো মার্কারি, মার্কারির যে সালফাইডটা থাকে, আসলে এটা যেহেতু সালফার যুক্ত একটা যৌগ, মার্কারিক সালফাইড, এটা একত্রিত দেওয়া আছে আর কি সবগুলো নিষ্কাশনের যে প্রক্রিয়া। তাহলে সালফারি প্রথমে, তাহলে ভাইয়া তুমি বলো তো মানে একটাকে সিম্পলি চিন্তা করো, তুমি অলরেডি অনেকগুলো পড়লে, সবগুলো তুমি নোট আকারে লিখছো, যদি লিখে থাকো তাহলে খুবই ভালো কথা, না লিখলে তোকে ফোনের ভিতরে ঢুকে আমি মারি, লিখে ফেল সবগুলা। তাহলে তুমি ধরো তুমি প্রথম যেটা চূর্ণ বিচূর্ণকরণ, এটা তো সবার ক্ষেত্রে করলা, চূর্ণ বিচূর্ণকরণের পরে যেটা ঘনীকরণ, এই ঘনীকরণ, আকরিকের ঘনীকরণটা তুমি যেহেতু সালফাইড কোন পদ্ধতিতে দিবা বলো তো? ফেনা ভাসমান পদ্ধতি। ওকে, তারপরে এটা যেহেতু সালফাইড, সালফাইড মানে হচ্ছে আমাকে তাহলে এখন কি দিতে হবে? তো অক্সাইডে পরিণত করবো আমি, ওর কাছে অক্সিজেন আছে না, তার মানে আমি ভস্মীকরণে দিতে পারবো না। কিসে দিব আমি দিব হচ্ছে তাপীয় জারণ। ইয়েস, তাপীয় জারণে আমি দিলাম। ওকে, ডান। তো তাপীয় জারণে যদি আমি দেই তাহলে সেটা অক্সাইডে পরিণত হইলো। ডান। অক্সাইডে পরিণত হওয়ার পরে তারপরে আমাকে কি করতে হবে? অক্সাইডে তো পরিণত হয়ে গেছে, এই অক্সাইডটা যদি আমি খালি সবিজারণ দেই, কারণ এখানে আমার 3টা পদ্ধতিতে আলাদা মানে ছিল, কার্বন বিজারণ, সবিজারণ, তড়িৎ বিশ্লেষণ, কোনটা দিব? কোনটা দিব বল বল? সবিজারণ দিব না, মার্কারি কম সক্রিয় ধাতু, সবিজারণ দিয়ে দিব, শেষ। দেখ এখানে বিজারণ পদ্ধতি কি দেওয়া আছে মন্তব্য, এখানে একটা মাত্র মন্তব্য করছে, আমি কতগুলা মন্তব্য করলাম বল?
এখানে একটা মাত্র খালি বিজারণ পদ্ধতি বলছে, সব বিজারণ শেষ, সব বিজারণ ভাই। আচ্ছা, জিঙ্ক, জিঙ্কের কয়েকটা থাকে, এই যে দেখ, যেমন জিঙ্ক ব্লেন্ড, এই যে বললামই আমি, জিঙ্ক ব্লেন্ড যেটা হচ্ছে জিঙ্ক সালফাইড, তারপরে জিঙ্ক কার্বনেট এটা হচ্ছে ক্যালামাইন, ঠিক আছে, ঠিক আছে, জিঙ্ক কার্বনেট ক্যালামাইন, জেড সিও, মানে এটা কত ভালো লিখছে বলতো, জেড জিঙ্ক কার্বনেট ক্যালামাইন। তাহলে জিঙ্কের যে ধাতুটা, তো যেহেতু যদি জিঙ্ক ব্লেন্ড নিয়ে আমি কথা বলি, তাহলে এটা সালফাইড, তার মানে এটা চূর্ণ করার পরে তেল মানে ফেনা ভাসমান পদ্ধতি, তারপরে এটা যেহেতু ভস্মীকরণে লাভ নাই, এটাতে আমরা দিব তাপীয় জারণ, তাপীয় জারণে দেওয়ার পরে জিঙ্ক যেহেতু আমার যৌগটা, তার মানে হচ্ছে যেহেতু আমাদের মানে সক্রিয় মোটামুটি, তাহলে দিব কার্বন বিজারণ। দেখ বুঝ কত দূর পর্যন্ত গেলাম, কার্বন বিজারণ পদ্ধতি। কথা কি ক্লিয়ার নাকি ভেজালাস? কথা ক্লিয়ার। তারপরে কার্বন, জিঙ্ক কার্বনেট যেটা ক্যালামাইন চূর্ণকরণ করলাম, ভাসমান পদ্ধতিতে আমরা চেঞ্জ করতে পারি, এখানে ফেনা ভাসমান দিব না, কোনটা দিতে পারি আমরা, হাইড্রোলাইটিক পদ্ধতি দিতে পারি। জিঙ্ক আমার তো চুম্বক দিয়ে আকর্ষণ হবে না, তাহলে হাইড্রোলাইটিক পদ্ধতি দিলাম, হাইড্রোলাইটিক পদ্ধতি দিলাম, পদ্ধতি দেওয়ার পরে তারপরে আমি চলে যাব হচ্ছে এটাতে, যখন এটাকে যখন আমরা ইয়ে করব, কি বলে যে অক্সিজেনের যৌগে রূপান্তর করব, আমরা কি ভস্মীকরণ করলেই পারি না? কারণ এখানে তো অলরেডি কার্বনেট আছে, অক্সিজেন তো আছে, তাপীয় জারণ তো করার দরকার নাই। তাহলে ভস্মীকরণ করলাম, ভস্মীকরণ করার পরে আবার কি কার্বন বিজারণ, শেষ। গুড। লেড, এই যে সালফাইড পেয়ে গেছিস ভাইয়া, তাহলে কি ফেনা ভাসমান, চূর্ণ করলি ফেনা ভাসমান, ফেনা ভাসমানের পরে এটা হচ্ছে যে অক্সাইডে রূপান্তর করতে হবে, ভস্মীকরণ করতে হবে, এর ভিতরে সরি ভস্মীকরণ করে লাভ নাই, এর ভিতরে তো অক্সিজেন নাই, তাহলে তাপীয় জারণ করতে হবে, মানে অক্সিজেন সরবরাহ করে করতে হবে, অক্সিজেনে পরিণত হলো। তারপরে লেড, লেড কেমন সক্রিয় ধাতু, মধ্যম জাতীয় সক্রিয় ধাতু, মধ্যম, তাই না? তাহলে তাহলে এটাকে কিসে দিতে হবে আমাদের, কার্বন মানে কার্বন বিজারণে দিতে হবে। দেখো তো কার্বন বিজারণ পদ্ধতি, পারতেছিস, মিলতেছে, হইতেছে, বুঝতেছিস, বোঝা উচিত। আর কিছু দেখি, আয়রন, আয়রনের কতগুলা বাবা গো। আচ্ছা, আয়রন দেখি, ম্যাগনেটাইট Fe3O4, Fe3O4 এই জিনিসটা হচ্ছে আসলে কি জানো, একটা মিক্সড অক্সাইড যাকে বলে, এটা হচ্ছে FeO ফেরাস অক্সাইড আর Fe2O3 এই দুইটার যোগফল, দ্যাটস ওয়াই এটা এরকম একটা বিভৎস টাইপের হয়েছে Fe3O4। দেখো এটা যোগ করো তাহলে পাবা তুমি Fe3O4। তাহলে এখানে যে ফেরাম, ফেরামটাকেও আমরা নিষ্কাশন পদ্ধতি আসলে কিরকম ভাবে দেই, কার্বন বিজারণ পদ্ধতিতে অবশ্যই, এটা তো আমরা করছিলামই, ওই জিনিসই সেম টু সেম। এটা আমরা প্রথমে ভস্মীকরণ, মানে ভস্মীকরণ আবার বলি, সিম্পলি চিন্তা কর, প্রথমে কি করলি ভাইয়া, প্রথমে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করলি। আকরিক ঘনীকরণের ক্ষেত্রে কোনটাতে যাবি বল? আকরিক ঘনীকরণের ক্ষেত্রে তুই এটাতে গেলি ভাইয়া, হচ্ছে যে যেহেতু এটা লোহা, মানে এটা আমাদের ওই যে চৌম্বকীয় পৃথকীকরণ যেটা, সেটাতে আমরা যেতে পারি, চৌম্বকীয় পৃথকীকরণে গেলাম। তারপরে কিসে যাবি এবার বল? চৌম্বকীয় পৃথকীকরণে আমি গেলাম, ভালো কথা। তারপরে আমরা যাব হচ্ছে, এটা তো আমাদের অক্সিজেন আছে অলরেডি, তার মানে এটাকে ভস্মীকরণে যেতে পারি আমরা, তাহলে অক্সাইডে পরিণত হয়ে যাবে এবং হয়ও। তাহলে ভস্মীকরণ গেলাম, ভস্মীকরণের পরে এবার আমরা কিসে যাব এটাতে? এ তো আমাদের ছিল মধ্যম সক্রিয় ধাতু, তাহলে মধ্যম সক্রিয় ধাতু কিসে দেয়? কার্বন বিজারণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতিতে দিয়েছে, বুঝছিস ভাইয়া? ওকে, তাহলে হেমাটাইট Fe2O3 যেটা ফেরিক অক্সাইড, সেটাকে আমরা হেমাটাইট বলি। তারপরে সুলিমোনাইট, সুলিমোনাইট হচ্ছে আমাদের 3 মোল পানি, হেমাটাইটের সাথে 3 মোল পানি, শেষ। এই তিনটা মনে রাখলে হয়েছে, যে তিনটা আছে আমাদের, সুলিমোনাইট। এবার হচ্ছে কপার, কপারেরটা দেখো, কপার পাইরাইট, কপার পাইরাইট হচ্ছে কপারের সাথে ফেরাম এবং সালফাইডের যৌগ। চ্যালকোসাইড, এটা হচ্ছে কপার সালফাইডের যৌগ, কিউপ্রাস সালফাইডের যৌগ, বেসিক্যালি কিউপ্রাস সালফাইড, কিউপ্রাস সালফাইডের যে যৌগ, এটা হচ্ছে চ্যালকোসাইড। তাহলে দুইটাই তো সালফারের যৌগ, মানে ফেনা ভাসমান পদ্ধতিতে দিব চূর্ণকরণের পরে, কোথাও অক্সিজেন নাই, তার মানে তাপীয় জারণে দিব। যেহেতু এটা মানে যেহেতু এটা কপার, মানে বিজারণের পদ্ধতি, এটাকে আমরা কার্বন বিজারণে দিতে পারি, সব বিজারণে দিতে পারি। তো এখানে বলতেছে কার্বন বিজারণ, তাহলে কার্বন বিজারণী। সব বিজারণ পদ্ধতিতে থেকে কার্বন বিজারণ পদ্ধতি একটু বেশি আসলে অ্যাকসেপ্টেবল, উন্নত, মানে কাজটা হবেই, বেশি আসলে ফলাফল দিতে পারে, দ্যাটস ওয়াই কার্বন বিজারণ পদ্ধতি নরমালি আসে। ওকে, আচ্ছা। তারপরে অ্যালুমিনিয়াম, এই যে বক্সাইড দেওয়া আছে এখানে, বক্সাইডকে আমরা ওই যে সেম টু সেম, এখানেও ওকেও কার্বন বিজারণ পদ্ধতি দিয়েছে, কিন্তু এটা আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিও নিয়ে আসতে পারি, পারি না? এখানে বলতেছে এটা ঠিক আছে বিশ্লেষণ পদ্ধতি, বাট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা দিতে পারি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আসলে সত্য কথা ভাই, খরচটা হিউজ, সত্য, বুঝছো, হিউজ একটা কস্ট যায় অ্যালুমিনিয়াম, অ্যালুমিনা এমন। এরপরে দেখো সোডিয়াম আর ক্যালসিয়াম, সোডিয়ামটা হচ্ছে বললামই সাগরের পানি, ওখান থেকে আমাকে তড়িৎ বিশ্লেষণ দিতেই হবে, তাছাড়া আসলে আলাদা রকম ভাবে আর আসে না, ওখানে কোনো উপায় নাই। এরপরে আসে হচ্ছে ক্যালসিয়াম, চুনাপাথর, এটা আমরা ওই যে স্ববিজারণ পদ্ধতি যাকে বলে, মানে তড়িৎ বিশ্লেষণ দিচ্ছে, তড়িৎ বিশ্লেষণের কথা বলছে, এটা আমরা স্ববিজারণও দিতে পারি। স্ববিজারণ আবার বলি, মানে প্রথমে তুমি এটা আলাদা করলা, ভস্মীকরণ করলা, তারপরে মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ওই যে তাপীয় ভস্মীকরণ, ভস্মীকরণ করলেই তো চলে আসে। ভস্মীকরণের পরে ক্যালসিয়ামকে আলাদা করতে গেলে ক্যালসিয়াম ধাতু তো আমাদের আলাদা করতে হবে,
তাহলে ক্যালসিয়াম ধাতুকে আলাদা করার জন্য এটা আমাদের ক্যালসিয়াম, তারপরে হচ্ছে আমাদের কি বলে সোডিয়াম, এগুলো কি একেবারে শুরু ধাতু না, ওগুলো কিসে দিতে হয়? তড়িৎ বিশ্লেষণে না? অতিরিক্ত সক্রিয় ধাতু না? তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ অবশ্যই। দেখো যা যা আমি বলতেছি তার সাথে মিল পাও কিনা, ইনশাল্লাহ মিল পাবা। সো ডান। এখন আমাদের বেশ কিছু কোশ্চিন আসলে সলভ করতে হবে। দেখো কি বলতেছে, কোনটা আমাদের মধ্যম মানের সক্রিয় ধাতু? বলো 24 সালের একটা আশা কোশ্চিন। কোনটা? যাদেরকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে দেই। কে? জিঙ্ক না? কার্বন বিজারণ পদ্ধতিতে দেই এরকম একটা ধাতুকে, অবভিয়াসলি আমাদের জন্য জিঙ্ক। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যম মানের সক্রিয় ধাতু। ওকে, পরেরটা, খনিজ মলের ক্ষারকীয় হলে বিগালক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? রিসেন্ট আসা একটা কোশ্চিন। কি পাইলা তুমি? ক্ষারকীয় খনিজ মল তো ছিলই হচ্ছে, সরি, তুমি খনিজ মল ক্ষারকীয়। সিলিকন ডাইঅক্সাইড কি ছিল রে? অম্লীয় ছিল না? অম্লীয় ছিল না? তাহলে খনিজ মল যখন তোমার ক্ষারকীয়, আমি তো তোমাকে বললামই, খনিজ মল যখন তোমার ক্ষারকীয় তখন তোমাকে আসলে কোনটা দিতে হবে? অম্লীয় বিগালক দিতে হবে। সিলিকন ডাইঅক্সাইডই তো ছিল হচ্ছে অম্লীয়, তাহলে খনিজ মলটাই এবার ক্ষারকীয় হয়েছে। মানে চিন্তা করো, তুমি চিন্তা করছিলা যে আমি তো ওখানে বিক্রিয়াতে লিখছিলাম কি সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে, এটা তোমার ছিল খনিজ মল, তখন তোমার এটা হয়েছিল অম্লীয় বিগারক, না সরি ক্ষালীয় বিগালক, তাই না? বিগালক। তো তোমার যদি ধরে নাও উল্টা হইলো, মানে উল্টা হইলো বলতেছে, এখানে বলতেছে যে ক্যালসিয়াম অক্সাইড, এটাই তো একটা ক্ষারকীয় জিনিস, তাই না? তাহলে ক্যালসিয়াম অক্সাইড ধরে নাও, ক্যালসিয়াম অক্সাইড এটাই তো একটা ক্ষারকীয় জিনিস ধরে নাও, মানে ওটাকে আমরা বলতেছি এই হচ্ছে আমাদের খনিজ মল। তাহলে আমরা এবার কি দিব? অম্লীয় বিগালক দিব না? অম্লীয় বিগালক আসলে এখানে কে বলো তো? সিলিকন ডাইঅক্সাইড। এটা উভধর্মী আর এগুলা হচ্ছে ক্ষারীয়। রাইট আনসারটা কি হবে? সিলিকন ডাইঅক্সাইড। দেখছো কোশ্চেনটা ট্রিকি আসছে না? সিলিকন ডাইঅক্সাইড। নেক্সট, নিচের কোনটি সিন্নিবার? মাত্রই পড়লাম মার্কিউরাস সালফাইড, তাই না? সিন্নিবার। এই যে নাম সহ কোশ্চেনগুলা, নাম সহ কোশ্চেনগুলা ভাইয়া, নাম এমনি এমনি পড়তে বলিনি ভাইয়া, যে কয়টা বললাম সে কয়টা মনে রাখবি, অবশ্যই মনে রাখতে হবে। এবং তুই যখন এত কঠিন জটিল জিনিসপাতি মনে রাখতে পারতিস, তাহলে নাম মনে রাখা খুব একটা ডাল ভাত তোর কাছে ভাই। দেখ কি বলে, কোন মৌলটিকে স্ববিজারণ প্রক্রিয়া নিষ্কাশন করা যায়? তাহলে এখন কি আমাকে আর মুখস্থ করার দরকার আছে? আমি তো স্ববিজারণ পদ্ধতি ডিরেক্ট একেবারে মানে হেফজ করে আসছি যাকে বলে। স্ববিজারণ পদ্ধতি আমার কোথায় ছিল বলতো? কোথায় ছিল? মুক্ত ধাতুতে রূপান্তর, মানে কার্বনের অক্সাইডে রূপান্তর করার পরে আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করলাম, তারপরে না বিশোধন করলাম। তো মুক্ত ধাতুতে রূপান্তর করার ক্ষেত্রে যেগুলো আমাদের স্ববিজারণ পদ্ধতিতে কাজ করবে তারা কারা? তারা হচ্ছে কম সক্রিয় ধাতু। কম সক্রিয় ধাতু ছিলই হচ্ছে আমার তিনটা, একটা ছিল কপার, কপারকে তো আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে বেশিরভাগ দিব, মার্কারি আর হচ্ছে সিলভার। এখন এই তিনটার ভিতরে আছে এখানে কে? কপার আছে ভাইয়া, আর কেউ আছে? নাই। তার মানে এই রাইট অ্যান্সার হবে, বুঝছিস তো? ওই রাইট অ্যান্সার হবে, যেহেতু কপার ছাড়া আর ওখানে কেউ নাই। ওকে, জিঙ্ক কোনটি জিঙ্ক ধাতুর আকরিক? বলেই দিছে। তাহলে আমরা জিঙ্ক ধাতুর আকরিক দেখছিলাম দুইটা, একটা হচ্ছে ক্যালামাইন জিঙ্ক কার্বনেট, আর একটা দেখছিলাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড জিঙ্ক সালফাইড। এই দুইটা না? দেখো তো কোনটা অপশনে আসে। জিঙ্ক কার্বনেট এটা হচ্ছে আমাদের ক্যালামাইন, ক্যালামাইন, আর একটা হচ্ছে আমাদের জিঙ্ক ব্লেন্ড জিঙ্ক সালফাইড। তো কোনটা আছে? ক্যালামাইন আছে। জিঙ্ক কার্বনেট, জিঙ্ক কার্বনেট, ক্যালামাইন। রাইট আনসার। ডান ডান। নেক্সট, লৌহ নিষ্কাশনে ব্যবহৃত চুল্লিটির নাম কি? এটা খুব কোশ্চিন, মানে খুব মজাদার একটা কোশ্চিন। এটা এখনো আমরা হচ্ছে যেহেতু কমপ্লিট করি নাই বা দেখি নাই আর কি, ডিরেক্ট আসে নাই, বাট তুমি স্টিল মাথায় রাখো। রিটর্ট, এই রিটর্ট ব্যবহার করা হয় হচ্ছে ভাই জিঙ্ক নিষ্কাশনে। এই ইনফরমেশনগুলো আমি দিয়ে দিই, মানে ওই যে কিছু পরবর্তীতে পাবো আমরা স্পেসিফিক, ওদেরকে আমরা নিষ্কাশন করব। লিবিগ শীতক এটা ব্যবহার করা হয় হচ্ছে পাতন যন্ত্রে, পাতন বা আংশিক পাতন যন্ত্রে, মানে এটা আসলে ঠান্ডা করে মেইনলি, আংশিক পাতন যন্ত্রে। আর এই যে লোহকে গলানোর জন্য মেইনলি ভাই একেবারে বেতা চুল্লি ব্যবহার করা হয়। কয়েকটা স্তরের একটা চুলা থাকে এই টাইপের জিনিস, এটা হচ্ছে লৌহ, লৌহ নিষ্কাশন বলছে, এটা লৌহ গলনে। এটাকে কি বলতেছি আমরা? কয়েক স্তরের চুলা। ওকে, এটাই হচ্ছে আমাদের সেই বেতা চুল্লি, বেতা চুল্লি। নেক্সট, নেত্রকোনার বিজয়পুরে কোনটা পাওয়া যায়? এই জিনিসপাতি তো আমাদেরকে হচ্ছে যে আগায় না যায় না তুমি জীবনে হচ্ছে কমপ্লিট করতে পারবা না। নেত্রকোনা এটা আমাদের চট্টগ্রাম 24। তুমি এটা যদি বই রিডিং দাও তাহলে মেইনলি এখানে পাবা। হ্যাঁ, এখানে পাওয়া যায় হচ্ছে কেওলিন, কেওলিন অ্যালুমিনিয়ামের আকরিক, কেওলিন, ক্রায়োলাইট, কেওলিন, এমন। ওকে, নেক্সট, সক্রিয়তা সিরিজের অনুযায়ী কোনটা সঠিক? তাহলে কোনগুলার সক্রিয়তা আমার অনেক বেশি? আমি তো এটা করাইলাম, কে না কে
ম্যাগাইভার এলো যেন ফিরে পেলো, ছন্দ সহ দেখাইছি না, হারানো কিছুর আগে, এমন। তাহলে তুমি দেখো, তাহলে আমাদের আছেই কোন কয়টা যৌগ, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এই তিনটা দেওয়া আছে। তাহলে এই লিস্ট অনুযায়ী সব থেকে উপরে আছে সোডিয়াম, তারপরে আছে ক্যালসিয়াম, তাহলে সোডিয়ামের পরে ক্যালসিয়াম, ওকে, তারপরে আছে কি অ্যালুমিনিয়াম, তারপরে আছে হচ্ছে জিঙ্ক। তাহলে এইটাই তো আমাদের রাইট অ্যান্সার চলে আসতেছে এ। বুঝতেছো? রাইট অ্যান্সার তো আমাদের ওখানেই চলে আসতেছে এ। নেক্সট যে কোয়েশ্চেন বলছে, কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা হয়? মধ্যম মানের সক্রিয়, মধ্যম মানের সক্রিয় কয়টা ছিল আমার? তিনটা। একটা হচ্ছে আমাদের এলো যেন, যেন ফিরে পেল, এই তিনজনকে দেওয়া হয়। কপারটা হচ্ছে সামটাইমস, সামটাইমস। তাহলে এখানে আছে কি দেখো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, জিঙ্ক, খ, জিঙ্ক। তাহলে কি হবে বলো? জিঙ্ক, একেবারে উপরের উত্তর, সঠিক উত্তর জিঙ্ক, সেটাই তো হবে আমাদের। ওকে, রাইট অ্যান্সার। তাহলে তারপরটাতে যদি যাও, কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা হয় বা নিষ্কাশন করা সম্ভব কোনটি? কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা সম্ভব কোনটি? আচ্ছা, কার্বন বিজারণ পদ্ধতির ভিতরেও সেম টু সেম আগের বেলায় আগের কথাটাই বললাম। তাহলে এখানে আমাদের ছিল কি মধ্যম সক্রিয়, জিঙ্ক, জিঙ্ক মানে এলো যেন ফিরে পেলো, তাহলে যেন ফিরে পেলো, এই তিনজনই তো ছিল, তাই না? এই তিনজন, ওকে, ডান। নেক্সট, আকরিকের গলনাঙ্ক কমিয়ে আনতে কোন ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ধাতুর অক্সাইডের সাথে ক্রায়োলাইট এর মিশ্রণ ইউজ করা হয়? একটু আগে আমি অ্যালুমিনিয়াম নিষ্কাশন তোমাকে দেখাচ্ছিলাম, মনে আছে কিনা তোমার? ওই অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ভিতরে ক্রায়োলাইট দেওয়া হচ্ছিল, মনে আছে? অ্যালুমিনিয়াম ওই যে ইয়ের ভিতরে, অ্যালুমিনিয়াম যে আমি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে 3+ আর 2- এর নিষ্কাশন দেখাচ্ছিলাম, ওর ভিতরে যে ক্রায়োলাইট যোগ করা হচ্ছিল, দেখছিলা? এটা মেইনলি এই কাজেই করা হয়। এটা যখন তুমি এটার ডিটেলস পড়বা, আরো বড় হয়ে পড়বা, আবার কখনো এই ছোট বয়সেও পড়া লাগতে পারে, তখন মেইনলি করা হয়। এটা কি? ক্রায়োলাইট। এই ক্রায়োলাইট কখন দেওয়া হয়? অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে। ওই যে বললাম না 1400 ডিগ্রি সেলসিয়াস, অত ওটাকে কমায় নিয়ে আসার জন্য ওইটা ইউজ করা হয়। এই নেক্সট, নিচের কোনটি লেডের আকরিক? গেলে না, মাত্রই পড়ছিলাম, এই যে লেড সালফাইড, গেলে না। ডান, এই আকরিকগুলো কিন্তু মনে রাখতে হবে, দেখতে পাচ্ছ আশা করি। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক বলছি Al2O3, 2 অণু পানি। কে এটা? আমাদের বক্সাইড, KDBG বললাম না, বক্সাইড। চ্যালকোসাইড কে বলো তো? কপারের আকরিক। ম্যাগনেটাইট কার? ফেরামের আকরিক। হেমাটাইট কার? ফেরামের আকরিক। এটাও ফেরাম, এইটাও ফেরাম। এটা কে? কপার। বক্সাইড কে? অ্যালুমিনিয়াম। সো রাইট অ্যান্সার আমাদের ডান। ডান, পার্ট 1 পর্যন্ত এই। সো এ পর্যন্তর পরে আমরা হচ্ছে যে আসলে এটাকে কমপ্লিট করি। সো মেনি আসলে থ্যাংক ইউ গাইজ যারা কমপ্লিট করলা। শুরুর একটা অংশ বা একটা সিকিউ এর, বিলিভ মি, একটা সিকিউ এর এই পার্টটুকু যদি কমপ্লিট করতে পারে, একটা সিকিউ এর ইনশাল্লাহ আশা করা যায় হচ্ছে টোটালে 6 মার্ক আমরা ডান করছি। ওইটা হইতে পারে হচ্ছে যে ক খ গ হইতে পারে, অথবা হইতে পারে হচ্ছে যে খ ঘ হইতে পারে, অথবা হইতে পারে হচ্ছে ক ঘ, এমন 6 মার্ক ইনশাল্লাহ এই একটা পার্ট থেকে যারা কমপ্লিট করছো, বুঝছো। এটা বারবার প্র্যাকটিস করতে হবে। এটা কি করতে হবে বলো? বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মোর, বারবার প্র্যাকটিস করবা ভালো মতো। হচ্ছে যে মানে এটার একটা চিট কোড হচ্ছে মেইনলি লিখে লিখে পড়া, লিখে পড়া, আর মনে রাখার উপায় দিয়ে পড়তে হবে আমাদেরকে। যে উপায়গুলো আমরা দিছি এখানে, মনে রাখার উপায় দিয়ে পড়া। আর বুঝার উপরে তো আসলে কিছু নাই, বোঝা তো লাগবে, মানে বুঝে পড়া যাকে বলে। তাহলে ইনশাল্লাহ এই জিনিসটা তোমার মনে থাকবে, এই জিনিসটা খুব সহজ হবে, এবং এখান থেকে কিন্তু একটা সিকিউর মার্কও ইনশাল্লাহ কনফার্ম। সো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট পার্টটাতে। আরেকটা পার্ট ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।